এই কাজ তো হুমায়ুন ফরিদি সাহেব বলছিলেন। হ্যাঁ, এবং ওনার হুমায়ুন সাথে ফরিদি ভাই কিন্তু দেখেন, উনি তো, আমি যখন ওনার বাসায় গেছি প্রথমে, উনি তো বিশ্বাস করেন নাই প্রথমে। বলছে তুমি কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাকি ডিরেক্টর? আমি বলছি যে না ভাই, আমি ডিরেক্টর। বলছে আর কেউ নাই সাথে, তুমি একাই? আমি বলছি জি জি, আমি একাই ডিরেক্টর। খুবই পছন্দের একটা দৃশ্য হলো ডাইনিং রুমের যে ঝগড়ার দৃশ্যটা। তোরা সাফাই গাইতে হবে না, শুনবি না তুই আমার কথা? অনেকটা মানুষকে খোঁজানোর জন্য তোর ওয়াইফই যথেষ্ট, এনাফ। এই দৃশ্যটা বানানোর জার্নিটা একটু বলেন। এই সিন নিয়ে ওখানে যারা অভিনয় করছে সব চরিত্রই তারা খুব এক্সাইটেড ছিলেন আর কি। তো আমরা খুবই চাবো যে আপনারা জম্বি সিনেমা বানান। না, আমার খুব ইচ্ছা আর কি। উনি সারাদিন স্ক্রিপ্ট নিয়ে থাকতেন আর কি। 15 দিন উনি মানে শুটিংয়ের আগে 15 দিন উনি 15 দিনই এই অফিসে এই স্ক্রিপ্ট, এই রিহার্সাল, এই স্ক্রিপ্ট রিডিং। বাংলাদেশে আমার প্রিয় ফিল্ম মেকার তারেক মাসুদ। এইবারের এই বনলতা এক্সপ্রেস বানানোর জার্নিটা কি উৎসবের থেকে কিছুটা হলেও ইজি ছিল? গত বছর যখন উৎসব জিনিস সিনেমাটা বেসিক্যালি হিট হইলো, ওইটা মানে একটা সিনেমা তো আসলে ভালো খারাপের সাথে হিট ফ্লপের কোনো কানেকশন নাই, কিন্তু উৎসব যখন জেনুইনলি হিট করছে, এটা আমাদের পার্সোনালি একটা উইন লাগছে। যে একটা আমরা Thank you. অনেক দিন ধরে এই ধরনের, প্রায় 1-1.5 বছর 2 বছর ধরে আমরা এই ধরনের সিনেমা নিয়ে কথাবার্তা বলতেছি, এবং বাংলাদেশে তো একটা এই ট্রেন্ড আছে, আপনি জানেন যে একটা সিনেমাতে অ্যাকশন না থাকলে এটাকে কমার্শিয়াল সিনেমা নর্মালি বলা হয় না। সো উৎসব যখন একটা হিট হইলো, এই জিনিসটা আমাদের মতো যারা আপকামিং ফিল্ম মেকার আছে, যারা আমরা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার আছে, আমরা সিনেমার লাইনে কাজ করতে যেতেছি, এই জিনিসটা আমাদের একটা অনেক বড় বুস্ট দিছে। সো এই জন্য আপনাকে অনেক বড় একটা থ্যাংক ইউ। উৎসবের কথা পরে অনেক হবে। তো আপাতত আমি জানতে চাইতেছি আপনার যেই জার্নিটা যেটা শুরু হয়েছে, আপনি তো প্রথম কাজ করছেন সম্ভবত ফিরে সবে হলো আপনার সিনেমা ছিল, কিন্তু তার আগ পর্যন্ত জার্নিটা কি ছিল? আপনি কিভাবে চিন্তা ভাবনা করছেন বা কাজ করা শুরু করছেন, সেটা একটু বলতেন না? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কথা হোক অহেতুককে। এই অহেতুক কথা বলার জন্য তো জি, এখানে আসা খুবই চমৎকার একটা নাম। থ্যাংক ইউ। আমার জন্ম শ্যামলীতে। ছোটবেলা থেকে আমি খুব সিনেমা দেখতে পছন্দ করতাম, বিশেষ করে বিটিভিতে তখন যে সিনেমাগুলো বাংলা সিনেমা দেখাতো এবং মুভি অফ দ্য উইকে বিশ্বের বিভিন্ন ছবি দেখাতো। তো সেগুলো আমি যখন স্কুলে পড়তাম, খুব অল্প বয়স থেকেই আমি সেগুলোর খুবই মানে দেখতাম সিনেমা। এবং আমাদের বাসার কাছেই ছিল শ্যামলী সিনেমা হল। আমার মনে আছে যে আমি প্রথম সিনেমা ফ্যামিলির সাথেই দেখতে গিয়েছিলাম, এবং সেখানে সেখানে অ্যাকশন ছিল। সম্ভবত শাবানা, উনি উনি অভিনয় করেছিলেন এবং পুলিশের রোল করেছিলেন, এবং ওই আইকনিক ওই দৃশ্যটাও ছিল যে কাজ ভেঙে হোন্ডা দিয়ে বেরোয় আসে, ওখানে শাবানা বেরোয় আসে ফাইনাল ক্লাইম্যাক্সে, অ্যান্ড উনি বেশ ভিলেন টেলেনদেরকে মেরে টেরে ইয়ে করেন। এরকম একটা আমার ছবির নাম আমি ভুলে গেছি, সেটা ছিল আমার সিনেমা হলে দেখা প্রথম সিনেমা। তা এরপরও তো আসলে অনেক সিনেমার ওই টিভিতে দেখতাম, এবং আহ, আমার সিনেমার প্রতি এত ঝোঁক দেখে আমার মা আমাকে এক জন্মদিনে, সেই সময় ভিসিপি যে ইয়ে ছিল, আহ, আমরা ভিএইচএস ক্যাসেটের মধ্য দিয়ে ছবি দেখা যেত আর কি। তো তখন আমি ছোটোবেলা থেকে বেশ কিছু ভিডিও ক্লাবের আমাদের এলাকারই মেম্বার হই, এবং ভিডিওতে মানে সেই সব ছবি, হিন্দি ছবি, বলিউডের ছবি, হলিউডের ছবি, সেই সব দেখা শুরু হয় আর কি। আমরা ভাই বোনরা মিলে দেখতাম। এবং এরপর স্কুলেও আসলে আমরা যখন 9-10-এ পড়ি, তখন আসলে খুবই আমরা ওই সিনেমা দেখার ঝোঁক আরও বেড়ে গেছে তখন, এবং কনসার্টে যাওয়ার ঝোঁক। আমরা স্কুল থেকে চলে যেতাম কনসার্ট দেখতে আর কি, বিভিন্ন ঢাকাতে হতো, এবং ছবি দেখতে যেতাম। ছবি যেমন তখন ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করতো পাবলিক লাইব্রেরিতে। ধরেন অস্কার ফিল্ম উইক, অস্কার পাওয়া বেশ কিছু ছবি দেখানো হলো, তো আমরা ওখানে গিয়ে গিয়ে দেখতাম আমার বন্ধুরা মিলে। বা রেইনবো ফিল্ম সোসাইটি তারা জাদুঘরে হয়তো অ্যারেঞ্জ করলো ইউরোপিয়ান ফিল্ম উৎসব বা এরকম, সেখানেও আমার মনে আছে, সেখানে আমি ক্লাস 10-এ থাকতে আমরা ফুল মন্টি ছবিটা দেখি। এটা কিন্তু খুব একটা দারুণ ছবি। এটা ওই সময় এটা মুক্তি পাওয়া 97-8-এর দিকের কথা বলছি। তো এরপর টাইটানিক, এটাও আমাকে খুব ইয়ে করছিল। এটা মধুমিতাতে আসছিল ওই ছবিটা, এবং আমরা দেখতে গেছিলাম। এটা মধুমিতাতে আমরা 4-5 বার আমি নিজেই দেখছি আর কি, এবং এটা একটা বিরাট ইম্প্যাক্ট ফেলে আমার মধ্যে আর কি।
যে কারণ এর আগে আসলে বাংলা সিনেমা যেগুলো দেখছি হলে ওগুলো এত সুন্দর ছিল না, আই মিন ভিজুয়ালিও তো না, আর ওই ইয়েগুলো ছিল না আর কি, কি বলে এটাকে আর কি, যে প্রিন্টও খুব বাজে থাকতো সব কিছু মিলায় আর কি। তো তখন মধুমিতাতে ডলবি সারাউন্ডিং সিস্টেম প্রথম ইন্ট্রোডিউস করছে এবং ওদের স্ক্রিন অনেক ভালো আর কি, সব কিছু প্রজেকশন সিস্টেম খুব আধুনিক এবং সব কিছু খুব ভালো ছিল। তো তখন ওই মধুমিতাতে গিয়ে, আর মধুমিতাতে তো হলিউডের ছবি আনতো সবসময়, তো আমরা রেগুলার ওখানে গিয়ে ওই হলিউডের ছবি দেখতাম, জেমস বন্ডের ছবিও, গোল্ডেন আই বা টুমরো নেভার ডাইজ, অ্যানাকোন্ডা, এগুলো সব বহুবার ওখানে আমরা দেখছি এই মধুমিতাতে, বা ওয়াটার ওয়ার্ল্ড, এর অসংখ্য ছবি আর কি। তো এই আমাদের বন্ধুরা মিলে এগুলো দেখতাম। তো ওইখান থেকে আসলে ছবির, আমার মনে আছে আমি বোধহয় রোমান হলিডে দেখে ক্লাস 10-এ থাকতে একটা রিভিউ লিখছিলাম আর কি, এমনি লিখছিলাম আর কি, কোনো ইয়ে থেকে না আর কি। তো এরপর ইউনিভার্সিটিতে আমি ভর্তি হলাম, ঢাকা ইউনিভার্সিটিতে, এবং সেখানে ভর্তি হওয়ার আমার একটা অন্যতম কারণ ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির মেম্বার হবো আর কি, মানে ওটাই ছিল আমার মূল ইয়ে আর কি, যে কারণ ওদের ইয়েগুলো তো আমি দেখছি সবসময় আর কি। তো ওইখানে গেলে আমি আসলে ফিল্মের সাথে যুক্ত হতে পারবো আর কি, এরকম একটা আশা থেকে আর কি। তো যাই হোক, তারপর ওখানে আমি ভর্তি হই এবং ফিল্ম সোসাইটিরও মেম্বার হই। যদিও এরপরে ওখানে অতটা আমি খুব সক্রিয় ছিলাম না আর কি, প্রথম দিকে কিছুটা, পরের দিকে আসলে অতটা সক্রিয় ছিলাম না। তো ওই ক্ষেত্রে থেকে আসলে এই যাত্রাটা শুরু, এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার মনে হলো আমার চারপাশের বন্ধু বান্ধবরা সবাই ছবি টবি বানানোর চেষ্টা করছে, সবাই ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমিও ভাবলাম যে আমিও তো ভালোই ছবি টবি দেখছি, তো আমিও তো বানাতে পারি আর কি। তো যেই সময়ের কথা বলছি তখন এই সৌরভ ফারুকী ভাইদের ব্যাচেলার, বা অমিতাভ ভাইরা, গিয়াসুদ্দিন সেলিম, মানে নুরুল আলম আতিক, হ্যাঁ, ওনারা ছিলেন আমাদের সামনে তখন আইকন। হ্যাঁ, ওনারা তখন বানাচ্ছেন আর কি। হ্যাঁ, এটা আমি বলছি আর্লি 2000, চড়ুই ভাতি বানালো সৌরভ ভাই, এরকম আরও অনেক। তো আমাদের মধ্যেও আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমাদের মধ্যে ওরকম একটা ইয়ে ছিল যে যে আমরা ছবি বানাবো বা ইয়ে করব। তো সেইখান থেকে আসলে আস্তে আস্তে ইউনিভার্সিটিতে থাকতে আমি একটা শর্ট ফিল্ম বানাই। খুবই ভালো না আর কি সেটা, মানে ছেলে মানুষই খুবই, তখন গদার টদার এগুলো দেখে আর কি খুব প্রভাবিত ছিলাম। তো ওইরকম আর কি একটা জিনিস ছিল আর কি, একদমই। আপনার প্রথম কাজটা হচ্ছে 2011 সালে ফিরে এসো বেহুলা, জয়া হোসেন, তৌকিন আহমেদ, হুমায়ুন ফরিদি সহ একদম বেশ স্টার কাস্টে ভরা। আচ্ছা, এটা না, ফিরে এসে বেহুলার পুরো ইয়েটাও একটা মজার। এটা হচ্ছে বোধহয় 2006-07 সালে, আমি তখন ছাত্র ইউনিভার্সিটির। জামিল স্যার, সৈয়দ জামিল আহমেদ, আমাদের দেশের প্রখ্যাত নাট্যকার। তো স্যার তো আমাদের তখন নাট্যকলার চেয়ারম্যান ছিলেন আর কি, আমি যদি অন্য ডিপার্টমেন্টে ছিলাম, কিন্তু আমাদের নাটমণ্ডলে সবসময় নাটক হতো আর কি, মানে স্যার স্টুডেন্টদেরকে যে স্যার নানা ওনার নাটকগুলো করতেন, তো ওগুলো আমি টিকিট কেটে দেখতাম আর কি। স্যার খুব কড়া ছিলেন, মানে টিকিট কেটে ঢুকলেও হচ্ছে যে মানে খুব ওখানে গিয়ে, এবং ওখানে আমি প্রথম স্যারের নাটক দেখি ওই বেহুলার ভাসান। তো বেহুলার ভাসান দেখে আমি খুবই খুবই মুগ্ধ হই, এবং মানে অসাধারণ। আমাদের এই মনসামঙ্গলকে স্যার নাটকে উনি একদম নতুন একটা ইন্টারপ্রিটেশন দিলেন, আধুনিক একটা ফেমিনিস্ট ইন্টারপ্রিটেশন হাজির করলেন ওখানে আর কি, যেটা আমাকে খুবই, এবং মানে এইভাবেও যে দেখা যায় আর কি, আর এত খুবই সুন্দর অসাধারণ একটা নাটক আর কি। তো ওইটা আমাকে খুব মানে ইন্সপায়ার করে ওই নাটকটা। তো তখন আমি ভাবলাম যে আমিও তো এইরকম করে এইখান থেকে একটা নিয়ে, আমি একদম মডার্ন মানে আসপেক্টে, মানে এখনকার সময়ের ঢাকা শহরে গল্পটা ফেলি আর কি, মানে ওটাকে একটা অ্যাডাপ্ট করি এমনভাবে যেন এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে বেহুলাকে ফেলা আর কি, এবং একটা মিস্ট্রি থ্রিলারের চেষ্টা ছিল আর কি, ওর মধ্যে গল্পটা ফেলা আর কি। তো সেখানে যখন এটা করলাম, তো তখন আসলে ওই যে বেহুলা এবং তার যে জার্নি, সেখানে সেই 7 ঘাটের ইয়ে, তো সেগুলোর জন্যই আসলে এই বিভিন্ন আমাদের যারা প্রথিতযশা অভিনয় শিল্পী তাদের সাথে যোগাযোগ করি, এবং জয়া আহসান ছিলেন লিড রোলে, জয়া আপা। তখন আমার খুবই অল্প বয়স, 26-27 বছর বয়স আসলে। তো ওনারা আসলে খুবই অবাক হয়েছিলেন যে আমি পরিচালক এবং আমি এরকম একটা ছবি তাদেরকে বলতেছি যে বানাবো, এবং বাট তারা সবাই খুবই হেল্প করছেন, এবং মানে মানে খুবই, মানে আমি বলবো যে তারা মানে খুব সহযোগিতা করছেন আর কি। জয়া আপা তো ভীষণ করছেনই। এই কাজ তো হুমায়ুন ফরিদি সাহেব ছিলেন। হ্যাঁ, এবং হুমায়ুন ফরিদি ভাই কিন্তু দেখেন, উনি তো, আমি যখন ওনার বাসায় গেছি প্রথমে, উনি তো বিশ্বাস করেন নাই প্রথমে, বলছে তুমি কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাকি ডিরেক্টর? আমি বলছি না ভাই, আমি ডিরেক্টর। বলছে আর কেউ নাই সাথে, তুমি একাই? আমি বলছি জি, আমি একাই ডিরেক্টর।
তো ফরিদি ভাইয়ের সাথেও খুব চমৎকার ইয়ে আছে, ওনারা অনেক স্নেহ করতেন আমাকে, করেছেন আসলে। আমার সাথে তাদের পরিচয় ছিল না, কিন্তু যখন আমি অ্যাপ্রোচ করছি তাদেরকে, এবং তারা প্রত্যেকেই কিন্তু সহযোগিতা করছেন। এবং ফরিদি ভাই তো আসলে আরও, ওনার যেটা আছে আমার মনে আছে যে ফরিদি ভাই আমাকে খুবই ওই কাজের পথে স্নেহ করতেন উনি আমার সাথে। এরপরেও যোগাযোগ ছিল ওনার সাথে। আমি আরও ফিউচার কিছু কাজও ইভেন ভাবছিলাম যে ফরিদ ভাইকে নিয়ে করব, ওনার সাথে আলাপও করছিলাম। দস্তয়েভস্কির টলস্টয়ের ক্রয়েটজার সোনাটা, এরকম এটা এটা না, এটা না, সরি, আরেকটা আমি বলে গেছি এখন, সেটা নিয়ে আচ্ছা আচ্ছা হচ্ছে যে ইয়ে করব। ও যেটা থেকে কুরোসাও একটা ছবি বানাইছিল, ইকিরু। আচ্ছা তো যাই হোক, তো ওই ফরিদি ভাইয়ের সাথে আসলে, এবং ফরিদি ভাই আসলে আমাকে খুবই, ওনার সাথে উনি লিটারেচার স্পোর্টস দুটারই খুব ফ্যান ছিলেন। এবং মানে সো এগুলো নিয়েও অনেক আড্ডা হয়েছে ভাইয়ের সাথে। এবং অনেক দারুণ স্মৃতি। আর উনি আমার কাছ থেকে তো পয়সাও রাখে নাকি, উনি অভিনয় করার জন্য 1 প্যাকেট বেনসন লাইট হচ্ছে যে উনি এটা তো পুরো একটা সাররিয়াল এক্সপেরিয়েন্স হওয়ার কথা। হ্যাঁ, এত আমি কম আমার বয়সে। মনে আছে সেদিনের কথা যে, আর ফরিদি ভাই শুটিংয়ে এসেই বলতেন যে কি আমার কই রেমুনারেশন কই দিবার আছে, তো টাকা পয়সা দিবা তো পরে। যে না না ভাই আছে, দিব আর কি, এটা সেটা। তো এটা দারুণ এক্সপিরিয়েন্স, এবং ফরিদি ভাইকে আসলে খুবই মিস করি আমি। মানে এখনও মানে ওনার কথা ভাবলেই আর কি, সাচ এ গ্রেট অ্যাক্টর এবং সাচ এ গ্রেট হিউম্যান বিং। আপনার এটার পরে একটা মোটামুটি বেশ ভালো গ্যাপ ছিল প্রজন্ম টকিজের আগ পর্যন্ত। প্রজন্ম টকিজে আসতেছি, এর মাঝখানে কি আপনি টিভিসি ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছিলেন এই টাইপের? না, আমি ওই ফিরে এসে বেহুলা বানানোর পরে আমি খুব আপসেট হয়ে যাই আসলে। আচ্ছা, মানে ওটা বানাতেই আমি আপসেট হয়ে যাই যে এটা একটা খুব বাজে জিনিস আমি বানাচ্ছি, আমি আসলে জানি না কিভাবে কাজটা করতে হয় আর কি। তো সেই জন্য আমি লজ্জায় আসলে ওটাকে ডিজোন করা শুরু করি। আমি দীর্ঘ সময় ব্যাপারটাকে ভুলে যেতাম, এবং লোকজন ওটা কথা তুললেই এড়িয়ে যেতাম যে ব্যাপারটা, কারণ এটা একটা মানে তো ভালো হয় নাই, আমি খুব লজ্জিত বোধ করতাম ছবিটা নিয়ে আর কি। তো সেই জন্য আসলে অনেক বছর কিছু বানাইনি। আর এরপর আসলে আমি আর আমার বন্ধু কৃষ্ণেন্দু ছোটন, আমরা দুজন মিলে একটা কোম্পানি করি যে আচ্ছা আমাদেরকে তো সার্ভাইভ করতে হবে আর কি, আর আমরা এটাই করবো আর কি। মানে কিন্তু তখন তো আসলে সুযোগ, ওগুলো ফিকশন বা সিনেমা বানানোর সুযোগ তো মানে খুবই সীমিত ছিল। আর এটার ফিরে সেগুলো তো ফ্লপ এবং ডিজাস্টার আর কি। তো কাজে আমাকে আর তো কেউ টাকা কে দিবে আর কি। আর আমিও তখন লজ্জায় আসলে ভাবতেই পারি না যে আমি আরেকটা ছবি বানাবো আর কি। তো তখন হচ্ছে যে আসলে আমরা আমাদের একটা একটা কোম্পানি খুলি, যেখান থেকে আমরা কমার্শিয়াল কাজ করা শুরু করি। মোস্টলি ছোটনই করতো, আমি টুকটাক, আমি প্রডিউসার হিসেবে প্রথমে ওর সাথে কাজ করেছি, এরপর আমি নিজেও কিছু, এবং পরবর্তীতে পুরোদমেই আসলে বিভিন্ন কমার্শিয়াল ডকুমেন্টারি, কর্পোরেট ডকুমেন্টারি, এগুলো আমি মূলত বানাতাম। বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মে একদম শুরুর দিকে আমাদের খুব পছন্দের একটা কাজ হচ্ছে প্রজন্ম টকিজ। তো এই যে ডিরেক্টর গ্রুপটা, এরাই কিন্তু পরবর্তীতে তাকদি, কাইজার, উনলৌকিকের মতো সিরিজগুলো দিছে। তো এইটার কাহিনীটা কী ছিল, এই জার্নিটা কীভাবে শুরু হলো? এটা আসলে অনিম আর শাওকি ওদের প্রজেক্ট ছিল আর কি। ওরা এটা একটা ফান্ডেড প্রজেক্ট, ওরা পেয়েছিল ফান্ড। তো যেখানে হচ্ছে যে এরকম 10টা শর্ট ফিল্ম করার জন্য, খুব বিরাট কোনো টাকা না, সামান্য কিন্তু ওটা তখনকার বাস্তবতা খারাপ না আর কি, মানে ডিসেন্ট বাজেট একটা শর্ট ফিল্ম করার জন্য। তো অনিম আর শাওকি ওরা ছিল আমার অ্যাসিস্ট্যান্ট আসলে, যখন আমি ফিরে এসে বেহুলা বানাই আর কি। ওরাও তখন ছাত্র, এবং সেই সাথে ওদের সাথেও আমার আসলে তখন থেকেই আসলে এই যে কৃষ্ণেন্দ্রের কথা যেমন বললাম, ওরা দুজনও ওরা দুজন মানে আমার জুনিয়র এবং ছিল। এবং পরবর্তীতে আমরা একসাথে আসলে মানে আমাদের আড্ডা, বন্ধুত্ব এবং সিনেমা, যেহেতু ওরাও খুবই খুবই ফিল্ম লাভার এবং তো এটা আমাদের একটা, রবি আমার আরেক বন্ধু, ও আমার ইউনিভার্সিটির বন্ধু, রবিউল আলম রবি। তো আমাদের কিন্তু একটা, এই যে আমরা যাদের কথা নামগুলো বললাম আর কি, মানে আমরা একসাথে, আরও অনেকে আছে যে আমরা একসাথে তখন সিনেমা নিয়ে কী করা যায়, সিনেমা বানাতে চাই, এরকম একদল মানুষ যারা আমরা একসাথে আড্ডা দিতাম, আলাপ করতাম, যে সিনেমা যেটা দেখছি সেগুলো নিয়ে আলাপ করতাম, এবং কে কী বানাবো বা এগুলো নিয়ে প্ল্যান করতাম, এবং স্ট্রাগল করতাম। এই তো এগুলো সব একসাথে ছিল। তো যাই হোক, তো এটা 2017-তে অনিমা শাওকি ওরা এই প্রজেক্টটা নিয়ে আসলো। তো আমি ওখানে করছি, রবি হলো, আমরা সবাই তখন ওটার সাথে নানাভাবে কাজ করলাম আর কি। তো ওদের সাথে আসলে যেটা আমি ওখানে, ওটা মূলত উদ্যোক্তা ওরা, আমরা ওটার সাথে কাজ করেছি আর কি। আচ্ছা, মানে এটা কিন্তু মানে একদম পুরোপুরি মানে
এই ইউটিউবের প্রেক্ষাপটে একটা রেভলিউশনারি কাজ ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ ইয়ে। আর আমার জন্য সেটা ছিল যে আবার কামব্যাক, মানে আমি ওই যে ফিরে এসে বেহুলার পরে এটার মধ্য দিয়ে মানে আবার নতুন করে আমি কিছু বানাই আর কি, যে at আপনার least একটা- কাজ ছিল কলম্বাস, হ্যাঁ হ্যাঁ, কলম্বাস, বান্দরবনে শুরু করছেন। বান্দরবনে ইয়ে করা, ইয়েস হ্যাঁ। হইচইয়ের প্রথম দিকের একটা কাজ ছিল মানিহানি, সম্ভবত হইচই বাংলাদেশে কি এইটাই আপনাদের মানে এটাই প্রথম কাজ ছিল? তো এইটার গল্পটা কি, যে এটা কিভাবে শুরু করলেন বা হইচইকে কিভাবে পিচ করলেন জিনিসটা? সেখানেও আসলে সেটাও আসলে যে একসাথে মিলে করা, আমার সাথে কৃষ্ণেন্দু ছিল এবং স্ক্রিপ্ট চিত্রনাট্যে তানভীর ছিল, সেও খুব ভালো পরিচালক। এটা কি হইচইয়ের প্রথম তানভীর আহসান, কাজ কি আমি- এটা ছিল বাংলাদেশে? না, হইচইয়ের প্রথম কাজ ছিল ঢাকা মেট্রো, আর এটার অমিতাভ রেজা ভাই। হ্যাঁ, এবং এটার প্রডিউসার ছিল অমিতাভ ভাই। আচ্ছা, এই কাজটা আসলে অমিতাভ ভাই আমাকে আমার মনে আছে সেদিন, এটা ভাইয়ের প্রতি আমি খুবই কৃতজ্ঞ, অমিতাভ ভাইয়ের প্রতি, যে মানে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তখন আমাকে তো কেউ চিনে না আর কি, মানে অমিতাভ ভাই হচ্ছে আমাদের ওই যে বললাম তানভীর হাসান, ও আমাদের খুব কাছের, খুব আমরা একসাথে ওই যে আমাদের গ্রুপেরই আর কি, যেটা বলছি আর কি, তানভীর। তো তানভীর হচ্ছে যে অমিতাভ ভাইকে একদিন গিয়ে এই মানিহানির গল্প, আমি ওকে একদিন বলছিলাম যে সিরিজ হলে এরকম একটা সিরিজ আমি ভাবতেছি, মানে হতে পারে আর কি, হ্যাঁ এটা এরকম ওই যে ওই সত্য ঘটনার একটা লোক হচ্ছে যে ওই সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতি করছিল, ওটা আমি পেপারে যখন আমি পড়ছিলাম তখনই আমার মনে হচ্ছে আব্বা এটা দিয়ে তো একটা মজার হেস্ট ড্রামা হতে পারে আর কি, হ্যাঁ। তো তানভীর ওটা অমিতাভ ভাইকে আবার বোধহয় কোনো একটা আড্ডাতে বা কিছুতে বলছে, তো অমিতাভ ভাই আমাকে ফোন দিচ্ছে ওখানে, বলছে যে হ্যাঁ আমার তানভীর বললো তোমার নাকি একটা গল্প আছে এসে, তো বলছে তুমি এখনই আসো পারলে। তা আমাদের পাশাপাশি অফিস, আমি গেলাম, তো উনি বললো যে গল্পটা কি, ওয়ান লাইনারটা কি, আমি বললাম এই ওয়ান লাইনার এই। তারপরে বললো আচ্ছা ঠিক আছে। এরপরে উনি আমাকে কদিন পরে নিয়ে গেলেন কলকাতায় ওই হইচইয়ের সদর দপ্তরে, মানে ওদের অফিসে, আমি আর কৃষ্ণেন্দু গেলাম। তো গিয়ে সেখানে ওদেরকে পিচ করি, গল্পটা বলি, ওরাও খুব উৎসাহী হয়। পরে অমিতাভ ভাই, এটা আমি বলবো যে ওনার তত্ত্বাবধানে আর কি আমরা কাজটা করি। বাংলা ওটিটিকে যে 2-3টা কাজ একদম ভালো মতো শেপ দিছে বা একটা স্থানে নিয়ে গেছে, তার মধ্যে কাইজার সবসময় থাকবে। আমাদের ব্যক্তিগতভাবে কাইজার অনুলৌকিক এই কাজগুলো সম্ভবত বাংলা ওটিটির সবচেয়ে পছন্দের কাজ। তো কাইজারের গল্পটা আপনাদের মাথায় কীভাবে আসলো, এবং কাইজারের বিভিন্ন সিন এখনও সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো অনেক বেশি রেলিভেন্ট এবং অনেক বেশি শেয়ার হয়। তো কাইজার বানানোর পেছনের গল্প, যে কাইজারের আইডিয়াটা আপনাদের কীভাবে আসলো? কাইজারের আইডিয়া এসছে আসলে, মানে আমি ছোটবেলা থেকে বই পড়তে পছন্দ করি সিনেমা দেখার পাশাপাশি, এবং গোয়েন্দা, আমি 3 গোয়েন্দার খুব ফ্যান ছিলাম, এবং কাকাবাবু, ফেলুদা, মানে যত গোয়েন্দা আছে পৃথিবীতে, শার্লক হোমস থেকে মানে যা আছে আর কি যেটা। তো এই যখন আমি ফিরে এসে বেহুলা করার পরে আসলে সেটা, তো যে বললাম আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম ছবিটা নিয়ে আর কি, এবং আমি বুঝতে পারি যে আমি আসলে কী ধরনের ছবি বানাতে চাই আর কি, সেটার আমার একটা ইয়ে হয় যে আমি দেখলাম যে আসলে আমি যেটা পছন্দ করি আমি সেটা বানাচ্ছি না, আমি অনেক বেশি মানে কি বলা যায় আর কি, যে ইউরোপিয়ান ফিল্মের দ্বারা প্রভাবিত হচ্ছে, এবং সেরকম কিছু একটা বানানোর, আবার এটা দুইটা মিলায় কেমন জানি আর কি, ওটাতে আমি নাই আর কি, মানে তো তখন আমি ভাবলাম যে আসলে আমার কি ভালো লাগে আর কি। তো তখন আমি আসলে হলিউডের ছবি দেখা শুরু করি অনেক প্রবল, এর আগেও আমি দেখতাম, কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন তো আসলে ইয়ে ছিল যে যারা মানে আমাদের মানে ফিল্মের ইয়েটা ধরনটাই ছিল আসলে আর্ট হাউস ফিল্ম ছিল, জয় জয়কার আর কি, হ্যাঁ ছবি বানাই ওরকম আর কি, হ্যাঁ ট্রুফো, ফ্রেঞ্চ নিউ ওয়েভ, এই সব ইয়ে পার্কম্যান। তো যাই হোক, তো সেই সব সময়ের তো ওখানে তো এইসব মানে কমার্শিয়াল ছবির কোনো ইয়েই নেই, লোকে বলে যে মানে রুচি খারাপ আর কি। তো এখন আমার তো হিন্দি ছবি দেখতে আসলে ভালো লাগে, আসলে আমি ছোটোবেলা থেকে হিন্দি সিনেমা দেখে বড় হয়েছি, আমি খুবই পছন্দ করি, মানে এখন অবশ্য কম দেখা, কারণ ভালো বানায় না আর কি, মান খারাপ হয়ে গেছে অনেক, বলিউডের অবস্থা এখন খারাপ, খুবই বাজে হয়ে গেছে। আবার হলিউডের ছবি তো মানে আমি খুবই খুবই মানে ছোটোবেলা থেকে আমি দেখি, এবং মাঝখানে দেখতাম কম আর কি, ওই যে যখন এগুলো ইউরোপিয়ান ছবি যখন বেশি দেখতাম আর কি, ভালো হয়েছে সেগুলো, তারা গ্রেট ফিল্ম মেকার ডেফিনেটলি। অ্যান্ড তো তখন আমি ঠিক করলাম যে আসলে আমার যেটা ভালো লাগে আমি এখন থেকে সেটাই করবো, সেই ছবিগুলো দেখবো, সেই বই হোক সেটা পপুলার জনরার আর কি, পপুলার হলেই আসলে একটা জিনিস খারাপ কেন না, হবে আর কি? obviously। মানে আমাদের কেমন যেন একটা ধারণা আছে যে যেটা কেউ পড়ে না, কি যে কেউ দেখে না, সেটাই ভালো আর কি। এটা বা 5 বছর ধরে আপনি একটা কাজ করলেন সেটা নাকি মাস্টার ওয়ার্ক হয়, মানে এটা তো বছরের সাথে আসলে নির্ভর করে না, 5 দিনেও আপনি কিছু করতে পারেন, 5 বছরও করতে পারেন, আর 5 বছরে কিছু করলেন সেটা একটা ট্র্যাশ হতে পারে, হইতেই পারে। মানে হুমায়ুন আহমেদ তো বলছিলেন যে
ওনার তো নিয়ে অনেক কথাবার্তা হইতো যে উনি বাজারে লেখক অমুক তমুক, তো উনি বলছে যে আমার বই তো লাখ লাখ মানুষ কিনা পড়তেছে তাই আমার বই খারাপ, আর হ্যাঁ। যাদের বই লোকে বাসায় বন্ধ থাকে কেউ পড়ে না, এই সবগুলা বই নিজের রুমে থাকে, ওইগুলো খুব উচ্চ মানের সাহিত্য সাহিত্য হয়। মানে এটা ঠিক আছে, এটা এটা তো যাই হোক, না আমি সেটা ওইভাবে ইয়ে করতে চাই না, মানে হয়তো বলতে চাই না। না না, but মানে এই হ্যাঁ, আপনার এই পয়েন্টের সাথে আমি যেটা বলতেছি, মানে আমি পুরোপুরি একমত কি, মানে বাংলাদেশের পপুলার যে কোনো জিনিসকে ছোট করে দেখার একটা প্রবণতা আছে, আর এবং যেটাই যেটা পপুলার না ওইটাই খুব ভালো মানের কাজ, হ্যাঁ এটাও হ্যাঁ, একটা ধারণা আছে, এটাও একটা এটা- ধারণা আছে মানে আর কি। এটা সবসময় হয় না। হ্যাঁ, মানে এটা তো এরকম না আসলে, বরঞ্চ যেগুলো পপুলার হচ্ছে সেটা কি ইম্প্যাক্ট ফেলছে সোসাইটিতে সেটা দেখাটা জরুরি বেশি। মানে হুমায়ুন আহমেদের নাটকগুলা আমাদের সোসাইটিকে তো ভালো দিকেই নিয়ে গেছে। মানে অবভিয়াসলি মানে বাংলার একটা লার্জ মানুষ, তরুণ তরুণীরা কিন্তু বই পড়া শুরু করছে, বাংলাদেশের রাইটারদের বই পড়া শুরু করছে তো ওনার প্রতি। হ্যাঁ হ্যাঁ, এর আগে তো মোটামুটি সব এবং ওনার যে পশ্চিমবঙ্গের- প্রভাব লিখে সাহিত্যে, সিনেমাতে বা ইয়েতে, নাটকে। মানে হ্যাঁ নাটকে, এবং বাঙালি মধ্যবিত্তকে জন্য মানে উনি অসম্ভব, ওনার নাটক মানে সবাই নির্দ্বিধায় ফ্যামিলি ট্যামিলি মিলে সবাই মিলে দেখতে পারবো এরকম একটা ব্যাপার ছিল, তাই না? এবং আমরা যখন ছোটবেলাতে তার নাটক দেখে বড় হয়েছি, তা আমরাও তো আসলে শিখছি নাটক থেকে, কারণ ওনার নাটকে তো অনেক সোশ্যাল মেসেজও থাকতো আর কি, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম যে তখন এই কাইজারের ভাবনাটা ওই জায়গা থেকে যে আচ্ছা, আমার তো আসলে গোয়েন্দা ভালো লাগে, আমি আচ্ছা, আচ্ছা। মানে গোয়েন্দা গল্প, ওয়াই নট, আমাদের বাংলাদেশে তো কোনো ডিটেকটিভ নাই, ফেলুদা আছে, কাকাবু, বাট ওটা তো পূর্ব বাংলায়, মানে পশ্চিম বাংলায় আর কি। আমাদের বাংলাদেশে তো মানে ঢাকার কোনো মানে ডিটেকটিভ হ্যাঁ, popular medium এ একদমই নাই, নেই। তো আর কেউ Popular লেখে medium টেখেও নাই ওইভাবে আর কি। আবার তিন গোয়েন্দাও তো আবার ঠিক সরাসরি আমেরিকা, মানে ওই হ্যাঁ ক্যালিফোর্নিয়া চলে যেতে হবে। তো ওই ভাবনা থেকে আমার মনে হলো যে আচ্ছা ফাইন, আমি বরঞ্চ আমার এই ডিটেকটিভ একটা ক্যারেক্টার ঢাকার তৈরি করা যায় নাকি, সেই ভাবনা থেকেই আসলে কাইজার। এবং নামটাও আসলে ওই জন্য যে নামটা ওরকম হইতে হবে, ক্যাচি। এবং ওই যে বেকেনবাউয়ার ছিল, ফ্রান্স বেকেনবাউয়ার, জার্মান তাকে আসলে কাইজার বলো, তো ছোটোবেলা পেপারে পড়তাম, তো ওইখান থেকে ওই নামটা আরও নানাভাবে কাইজারের নামটা, তো আমার মনে হচ্ছে যে আচ্ছা ডিটেকটিভের নামটা তো গুরুত্বপূর্ণ আর কি, যেটাতে কাইজারের নামটা খুবই ইউনিক। তো ওই নামটা যেটা যেন লোকে রাখে আর কি। তো সেই জায়গা থেকে এই নাম আমার মনে আছে, এবং নামটা লিখলাম, এবং তখন আমি ওই অভ্রতে টাইপ করা শিখে গেছি আর কি। এবং এর আগ পর্যন্ত আমি কাগজ কলমে লিখতাম, আমি ওই পারতাম না, এখনও পারি না। ওই যে আরেকটা আছে বিজয় আর কি, তো অভ্র তখন আসছে। তো অভ্রতে 2013-14 সালের কথা বলছি আমি, আমার মনে আছে আমি ওই কাইজার নিয়ে 2 পাতা লিখে ফেললাম আর কি, ক্যারেক্টারটা ডেসক্রিপশন, যে কি কি করতে পারে, সে কিভাবে কোথায় কি করে না করে এসব আর কি। এরপর সেটা 2016, 17, 18 এই সময়গুলোতে আমার সাথে আমার বা আরও লোকজন, মানে আমার যারা তাদের সাথে হয়। এরপর লিওন নামে আমার সাথে একজন কাজ করতো, ও হচ্ছে যে ও খুবই ট্যালেন্টেড, খুবই প্রতিভাবান। ওটাকে আমি ওকে বলি, ও আবার আমার মতো খুব গোয়েন্দা গল্পের মানে খুব ফ্যান আর কি। তো ও আর আমি মিলে আমরা আবার একটা গল্প দাঁড় করাই আর কি। তো এইভাবে ওটা কিন্তু চেষ্টা করি এখানে সেখানে, কিন্তু কেউ ওইভাবে আগ্রহ দেখায় নাই আর কি। তো এরপর সেটা আসলে চাপা পড়েছিল অনেক দিন। এরপরে আমি মানিহানি, 71 বা এগুলো করলাম। কিন্তু এইটা আমার মধ্যে আমার আবার সবসময়, আমি যখনই সুযোগ পাই এটা পিচ করি আর কি, কিন্তু কেউ রাজি হয় না। এবং এরপর এই কন্ট্রাক্টের পরে এটা আমার মনে, এটা আমি হচ্ছে যে তখন ছিল যে মানিহানি 2 করার আর কি, একটা ছিল, প্ল্যান ছিল, কিন্তু সেটার গল্প আসলে ভালো আর কি ট্র্যাক করতে পারি নাই আর কি। তো সেটা অনেকবার প্রায় 6 মাস চেষ্টা করি আর কি আমরা সবাই মিলে আর কি যেটাকে, কিন্তু ওরকম মানে খুব স্যাটিসফ্যাক্টরি কোনো আসতে পারি না। তো ওটা কারোরই পছন্দ হচ্ছে না। হ্যাঁ, তো তখন ওই হইচইকে আমি বললাম যে আচ্ছা আমার তো আরেকটা প্রজেক্ট আছে এরকম, ওই আগের একটা লেখা ছিল, আমি ওটা বললাম এটা পাঠায় দিচ্ছি আর কি। ওটা গল্পটা ছিল 80, 90, 70, 80 পাতা লেখা এরকম আমার মনে হয়, ওই লিওন লিখছিল আর কি। ওইটা পড়ে ওদের খুব ভালো লাগে, বলে যে চলো এটাই করি। আচ্ছা। ও সেইখান থেকে এই প্রথম আমি তখন পাইলাম ওকে ফাইন, যে মানে কেউ করতে রাজি হচ্ছে, কারণ এর আগেও আমি বললাম যে আরো সবাইকে বলছি, এটা কেউ করতে চায় নাই আর কি। অ্যান্ড এই তো এরপর সেটা করা হয় আর কি।
কাইজারের আরেকটা যেটা সবচেয়ে ভালো ব্যাপার ছিল যে সাধারণ টিপিক্যাল ডিটেকটিভ গল্পে আমরা যেটা দেখি, স্পেশালি বলিউড বা বাংলাদেশে, যে কেসটার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় যে কেসটা কীভাবে বিল্ড করবে, কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্ট, বিভিন্ন ন্যারেটিভ, এই জিনিসগুলো বাংলাদেশে খুব একটা স্ক্রিপ্টে ইন্ট্রোডিউস করতে পারে না, যেটা কাইজারে খুবই ভালো মতো করা হয়েছে। তো এইটা নিয়ে আপনারা কীভাবে স্টাডি করছেন এবং হাউ দ্যাট অ্যাকচুয়ালি ওয়েন, এই জিনিসটা একটু জানতে চাই। আমি সকল এখানে কৃতিত্ব দিব আমাদের চিত্রনাট্যকার স্বাধীন আহমেদকে। রিসেন্ট সময়ে বাংলাদেশের মিডিয়ায় যে লেখকগুলো আসছে, বাংলাদেশের মিডিয়ায় তো লেখক খুবই এমনিতেই কম, যাই হোক, তাদের মধ্যে স্বাধীন আমাদের দুজনেরই খুব পছন্দের একজন লেখক। তো স্বাধীনের সাথে আপনার পরিচয় কীভাবে হইলো? স্বাধীনের সাথে পরিচয়, ওই যে কন্ট্রাক্ট করতে গিয়ে ওখানে ওটার ওই সূত্রে আর কি, ওর সাথে পরিচয় আর কি। আচ্ছা, আর এই নিয়ে এই কাইজার ওটার প্রযোজক ছিলেন সানিয়াত ভাই আমাকে স্বাধীনের সাথে পরিচয় করা দেয় যে ওর সাথে কথা বলে দেখতে পারো। আমরা তখন স্ক্রিপ্ট নিয়ে আর কি খুব হাবুডুবু খাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা তার সময়ও খুব কম, এর মধ্যেই ইয়ে হয়ে যাবে অলরেডি, মানে মন মতো হচ্ছে না আর কি এটা সেটা। তো তখন ওকে, এবং আমি ওর সাথে আমার পরিচয় পর মনে আছে যে আমি এত মুগ্ধ হই আর কি, যে এত অল্প বয়স, তখনও মনে হয় 4th ইয়ারে উঠছে কেবল আর কি ইউনিভার্সিটিতে। কাইজারের পপ কালচার রেফারেন্স, তিন গোয়েন্দা রেফারেন্স, বাংলা ব্যান্ডের রেফারেন্স, এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। এইটা কার আইডিয়া ছিল? ব্যান্ডের বিষয় তো আমার, এগুলো আসলে আমাদের খুব মিলে গেছে আমার আর স্বাধীনের আর কি। আচ্ছা। এই জিনিসগুলো যে আমিও ব্যান্ডের গান, ও খুবই এবং এই যেভাবে গান ব্যবহার করে, আমি সবসময় ভাবছি যে গানের ব্যবহার হবে এভাবে আর কি, যেভাবে আমি এই যে কাইজারে সেটা আমি পরিপূর্ণভাবে করতে পারছি আর কি। বাট তো ওগুলো আসলে আমাদের মিলে গেছিল। আর পপ কালচার রেফারেন্স তো স্বাধীন তো এগুলো তো খুবই মানে দক্ষ। আর এগুলো আসলে কি হয় যে ট্যারান্টিনোর ছবি দেখে টেখে, তো এগুলো তো দ্বারাই তো প্রভাবিত আর কি, আমার মনে হয় এটা। কাইজারের, এবং আমি বলবো যে বাংলাদেশের ওটিটি বা বাংলাদেশের কাজের মধ্যেই আমাদের দুজনের খুবই পছন্দের একটা দৃশ্য হলো ডাইনিং রুমের যে ঝগড়ার দৃশ্যটা। তো খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এবং এটা এক্সিকিউশন হয়েছে একদম পারফেক্টভাবে। তো এই দৃশ্যটা বানানোর জার্নিটা একটু বলেন। সবার মধ্যে মানে যখন আমরা রিহার্সাল করছি আর কি, তখন থেকেই আর কি, মানে যখন লেখা হয়েছে স্ক্রিপ্ট, এই সিন নিয়ে ওখানে যারা অভিনয় করছে সব চরিত্রই তারা খুব এক্সাইটেড ছিলেন আর কি। এবং যেদিন আমাদের ওই সিনের শুটিং, সকাল থেকে সবাই আজকের সিন মানে এবং সন্ধ্যাবেলা থেকে আমরা ওটা শুরু করছি আর কি, এবং 500 বার রিহার্সাল হয়েছে। এর মধ্যে সিনটা হয়ে গেছে অনেক লম্বা। আমি ওখানে ইনস্ট্যান্ট আমার মনে আছে 1-1.5 পাতা ছোটো করে ফেলছি আর কি, রিহার্সাল শুনতেই আর কি। এবং এই সব কিছু ইয়ে হলো, এবং সিনটার প্রতিটা শব্দ লেখা আর কি ওখানে। আচ্ছা আচ্ছা তো তো এরপর আমরা এই করতে করতেই 11টা বেজে গেছে আর কি। তো হঠাৎ করে দেখি যে, এবং সবাই যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে এই সিনটার ব্যাপারে আমি বললাম যে প্রতিটা অ্যাক্টর আসলে খুব ইয়ে ছিলেন আর কি, এক্সাইটেড ছিলেন। তো শুরু করার পর দেখি যে আর হচ্ছে না ভালো আর কি, মানে যেরকম আমরা ইয়েতে ছিলাম আর কি এই সিনটা নিয়ে, যে মানে সেরকম কেন যেন হচ্ছে না আর কি, পারফরমেন্স সব কিছু মিলে। আর বিরাট সিন আর কি, তাই না? তো যাই হোক, তো তখন আমি ওখানে মনে আছে যে তো আমরা একটু বললাম যে আচ্ছা ফাইন, তাহলে জিনিসটাকে আমরা আর একটু কীভাবে ইজি করে করা যায় আর কি। এবং এরপরে আমরা সবাই একটু আলাপ টালাপ করে একটা নতুন পথ অবলম্বন করে ওই সিনটা আর কি, মানে সিনটা তো বড়, আমরা 3 ভাগে ভাগ করে শ্যুট করি আর কি, যেন ইয়ে করা যায়। সো অ্যান্ড ওটা প্রতি ধাপে ধাপে আসলে কাটিং এবং ইয়েও চেঞ্জ হবে আর কি, হ্যাঁ, সব কিছু দেখ। তো তখন ওই সিনটা, এবং ওটা খুব দারুণভাবে, এবং এরপরে টানা আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা মনে হয় 3 ঘন্টার মধ্যে সিনটা শেষ হয়ে গেছে, মানে এবং মানে খুবই দ্রুত তার সাথে, মানে এত দ্রুত এত বড় সিন, এটা অলমোস্ট একটা ইম্পসিবল ব্যাপার আমার মনে হয়। কিন্তু নষ্ট হয়েছে সময় পিছনে 6 ঘন্টা। নষ্ট না, আসলে ওই প্রিপারেশন মানে এই সিনটা করার আমার মনে হয় এই কারণেই, মানে সিনটা, এবং যখন সিনটা আমরা করছি আর কি, যখন ওটা শেষ হলো, যে ফাইনাল মানে যখন একদম ইয়েতে উঠে গেল, ওটা আসলে ওখানে আমরা ফিল করতে পারছি আর কি, যে ওকে, এটা সব আর্টিস্ট এবং সবাই আমরা ফিল করতে পারছি যারা কাজ করছিলাম আর কি, যে এটা মানে আমরা যেটা চাচ্ছিলাম সিনটা নিয়ে যখন আমরা পড়েছিলাম, তখন যেটা ভাবছি, হ্যাঁ এটা এসছে, মানে আমরা ওটা করতে পারছি আর কি। আচ্ছা, তো কাইজার পরবর্তীতে যখন দেখলাম যে দর্শক ওটা খুব ভালো লাগে আর কি, যে মানে হয়তো এরকম অসংখ্য আমাদের নিজেদের মনে হলো যে খুব ভালো হয়েছে, দর্শক পাত্তাই দিল না, এরকমও তো হয় আর কি, মানে
এবার খুব ক্লিশে একটা প্রশ্ন করি যে নিশো ভাইয়ের সাথে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, যে হাউ ইউ ডিফারেন্সিয়েট হিম ফ্রম দি আদার অ্যাক্টার্স দ্যাট ইউ ওয়ার্ক উইথ। এটা আমার ছিল আর কি, আচ্ছা ওনার একদম সোললি আমার ডিসিশন ছিল যে আমি ওনাকে চিনতাম না, মানে আমি পার্সোনালি তার সাথে আমার কোনো পরিচয় ছিল না। আমি তো 2-4টা নাটক দেখছি আর কি, তাও পুরো নাটক দেখি নাই আর কি, হালকা পাতলা আর কি, ক্লিপিং মানে ওইভাবে আর কি। কিন্তু আমার মনে হয়েছে যে উনি হচ্ছেন যে এটার জন্য পারফেক্ট কাস্ট। অ্যান্ড তো তখন আমি তার সাথে যোগাযোগ করি এবং তাকে গল্পটা বলি যে এই ব্যাপারে এই জিনিস, এবং ওনার খুবই এটা ভালো লাগে আর কি গল্প। এবং এরপরে তো আমরা কাজটা ইয়ে করি, এবং উনি অত্যন্ত অত্যন্ত কি বলবো প্রতিভাবান একজন অভিনেতা, এবং অত্যন্ত মানে উনি খুবই এটার পিছনে সময় দিচ্ছেন। কাইজার কিন্তু কাইজারের ওনার ক্ষেত্রে- পেছনে মানে উনি যখন স্ক্রিপ্ট পড়ে টোরে খুব উত্তেজিত, উনি সারাদিন স্ক্রিপ্ট নিয়ে থাকতেন আর কি, মানে আমাদের অফিসে এসে বসে থাকতেন, হয়তো আমি নাই অফিসে দেখি যে আমি ঢুকে দেখি যে উনি বসে শুয়ে আসছেন আর কি স্ক্রিপ্ট নিয়ে আর কি। 15 দিন উনি মানে শুটিংয়ের আগে 15 দিন উনি 15 দিনই এই অফিসে এই স্ক্রিপ্ট এই রিহার্সাল এই স্ক্রিপ্ট রিডিং মানে সব ক্যারেক্টার আমরা মিলে গিয়ে, মানে এটা একটা আসলে কি বলবো যে ওই যে সবাই মিলে যখন একটা জিনিস করা হয় না তখন মানে জিনিসটা হয়ে ওঠে আর কি। আর উনি অসম্ভব মানে খুব ইয়ে করছেন, এফোর্ট দিচ্ছেন আর কি, এটা দেখাও মানে যায়, স্ক্রিনেও দেখা যায়। খুবই এফোর্ট। এবং এটা এরকম না যে এরকম হুট করে না, মানে উনি অনেক, এবং এখানে সব প্রতিটা জিনিস আর কি, মানে এখানে তো বিরাট বিরাট ডায়ালগ আছে আর কি, উনি কিন্তু ওগুলো সব মানে একদম মুখস্থ টস্থ করে রেডি। আর স্বাধীনের আবার ইয়ে হচ্ছে যে তার ডায়ালগ এদিক ওদিক করলেও পছন্দ করার বিষয়টা। তো বাট তো যাই হোক, তো ওনারা কিন্তু সবাই এখানে যা যা লেখা হয়েছে হয়তো একটু একটু তো ইম্প্রোভাইজ হবেই আর কি টুকটাক, কিন্তু মোস্টলি মানে আসলে পুরোটাই আমরা মানে স্ক্রিপ্ট ফলো করে ওই ডায়লগ রাখা হয়েছে। ইডেন, নাইট ড্রাইভার, এই গানগুলোর ইউজও মারাত্মক হয়েছে এখানে, একদম খুবই ভালো মতো গেছে এবং খুব আনএক্সপেক্টেড ছিল আসলে এই ধরনের একটা কাজ। এবং এখানে যে আপনারা ঢাকার পুরানো ফুটেজ ব্যবহার করে যে ইন্ট্রোটা বানাইছেন, এইটা কার আইডিয়া ছিল? এটা আসলে আমাকে একটা ইন্ট্রো দিতে হবে, তো আমি প্রতিদিন আমি ঘোরাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো আইডিয়া আসতেছে না আসলে। যে প্রথমে প্ল্যান ছিল অ্যানিমেশন করবো, মারিও গেম ছিল ছোটোবেলায়, ওটা থেকে আর কি। কিন্তু ওগুলো আসলে খরচার ব্যাপার এবং মানে আইডিয়া আসতেছে না আর কি। তো আমি ইউটিউবে অনেক সময় কাটাই আর কি। তো আমি তখন হঠাৎ আমার মনে হলো আচ্ছা এরকম তো হতে পারে যে মানে, আর আমার যেখানে শিশু মেলা ওটা আমার জন্মই তো ওখানে শ্যামলীতে আর কি। আমি ওখানে যখন ওটা হয় আমরা ছোটোবেলা থেকে ওখানে যেতাম আর কি। তা আমি ওই ঢাকার ওই পুরোনো ভিডিও এগুলো, আর আমার নিজের আর কি এগুলো খুব ভালো লাগে আর কি, মানে পুরোনো দিনের ভিডিও বা হোম ভিডিও দেখতে মূলত আর কি। ভিডিওটাও খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এটা খুঁজে পাই এভাবে ইউটিউবে ইয়ে করে, এবং আমি সাথে সাথে ঠিক করি যে ইয়াস এটা দিয়েই হবে হচ্ছে যে ইন্ট্রো আর কি। এখানেই এই ভিডিওগুলোই আমরা দেখব, এই ভিন্টেজ একটা ইয়ে পাবে অ্যান্ড সব কিছু। এবং যার ভিডিও এটা আসলে ওনার একটা পার্সোনাল উনি আমেরিকাতে থাকেন, তো ইউটিউবের মাধ্যমে ওনার কাছে ওনার ইমেল ইয়ে দিয়ে অ্যাড্রেস জোগাড় করে ওনাকে নক দিই, এবং উনি লিখিত মানে অনুমতি দেন যে এটা আসলে উনি আমেরিকাতেই থাকেন অনেক বছর ধরে। উনি যখন ছুটিতে বাড়িতে দেশে আসছেন তখন উনি আসলে ওনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন, তখন ওনার 80s থেকেই ওনার একটা এই যে ক্যামেরা ছিল, উনি এগুলো এরকম বিভিন্ন এগুলো শ্যুট করে রাখতেন আর কি। ওনার এরকম আরও অনেক কিছু শ্যুট করা আছে আর কি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ আর কি যে ওনার এই ফুটেজগুলো ব্যবহার করতে দিচ্ছেন আমাদেরকে। আর এখন কাইজার নিয়ে একটা অনেক বড় আফসোস, যেটা বাংলাদেশের ওটিটি নিয়ে এটা অনেক বড় আফসোস। বাইরের দেশে যেটা হয় যে একটা ওটিটি যদি মানে সিরিজ পারফর্ম না করে তাহলে এটার আর কখনো সেকেন্ড সিজন আসে না। আমাদের দেশে বাংলাদেশের সব থেকে পপুলার যে ওটিটি সিরিজগুলা এগুলার কোনোটাই সেকেন্ড সিজন আসে না। মানে এইটার ঘটনাটা কিন্তু আমি কিছুই বুঝলাম না, এটা বাংলাদেশের সমস্যাটা কি আসে? এটা আমি জানি না। মানে আমরা পুরা ফ্যান বেজ এতদিন ধরে আমরা তাকদীর টুর জন্য বসে আছি, কাইজার টুর জন্য বসে আছি, কোনো খবরই নাই জিনিসটা। মানে এটা মানে কি, মানে আপনারা কি চেষ্টা করেন এই সিজন 2 বানানোর? হ্যাঁ, আমারটা তো আমি বলতে পারি আর কি। না, আপনার কাইজারটাই বলেন। তাকদীরটা তো ওটা আমি ওটা তো কাইজার লিমিটেড সিরিজ হিসেবেই বোধহয় ইয়ে চিন্তা করছিল প্রথমে শাওকি। যাই হোক, কাইজারের ক্ষেত্রে যেটা, হ্যাঁ সিজন 2 তো লেখা হয়েছিল, কিন্তু সেটা আসলে অনেক বিরাট বড় আকারে লেখা হয়েছিল আর কি। কিন্তু সেটার ফাইন্যান্সিয়ালিও আসলে ভালো ইয়ে লাগবে আর কি, যে ভিশনটা ছিল সেটা আসলে ম্যাচ করে নাই, তাই এটা হয়নি। আচ্ছা, মানে এটা কি এখন কি কোনো পসিবিলিটি আছে কখনো আসার? অবশ্যই। আমরা খুবই এক্সাইটেড, আমরা চাই কাইজার 2 আসুক।
আসতে পারে, অ্যান্ড অন্যভাবেও আসতে পারে। সিনেমাতে আসলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ, তো অসুবিধা কি, সিনেমাতে আসলে হ্যাঁ, কেমন কোনো হয়? সমস্যা নেই, মানুষজন খুব মানে আগ্রহ নিয়েই দেখবে। তাই হ্যাঁ, অবভিয়াসলি আপনি তো ফেসবুকে ঢুকলেই মানে ওটিটি নিয়ে কথা হইলে কাইজার নিয়ে কথা হয় না এমন কোনো জায়গা তো অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ, তাহলে আসলে তাড়াতাড়ি করা দরকার, তাই না এটা? আমি একমত, 100% একমত। আচ্ছা, দেখা যাক এটা। মানে আসলে কাইজার আমি কখনোই ভাবি নাই যে এটা আসলে দর্শকদের কাছ থেকে এরকম রেসপন্স পাবো, বা এই কত 4 বছর আগে বানানো একটা জিনিস, মানে এখন আমরা এটা নিয়ে কথা বলছি, আমার কাছে তো প্রথমে মনে হয় যে এটি বিরাট একটা পাওয়া আর কি, মানে সৌভাগ্যের ব্যাপার আর কি, যে একটা সিরিজ করেছি সেটা এখনও মানুষের মধ্যে রয়ে গেছে। আবার একই সাথে আমার নিজেরও ইয়ে লাগে যে যে দর্শকরা এতভাবে চাচ্ছে, আমি যে দিতে পারছি না আর কি, এটা কিন্তু আমার কোনো ভালো কোনো অনুভূতি না আর কি। মানে মানে আমি আমি কারণ এই চরিত্রটা আমার আমার নিজে, আমি তো এটা করেছি এটাকে আরো সামনে, এটা থেকে আরো অনেক কিছু পরিকল্পনা আছে আর কি, ছিল আর কি। ভাইয়ের বিষয়টা মানে যেটা আমরা এত ওয়েট করতেছিলাম যে ওনার নিয়ে একটা বিশাল কেসও হবে, এর মাঝখানে তো উনি চলে হ্যাঁ, এটা গেলেন। এত দুঃখজনক ছিল আর কি। আমি তো বলবো ডাই হার্ট ফ্যান ছিলাম, মানে আমি চাইছি যেভাবে হোক ওনাকে আর কি মানে ইয়ে করবো। সো যাই হোক, তো আশা করি সামনে এটা নিশ্চিত একটা কিছু না কিছু একটা এবার এবার একটা ব্যবস্থা হবে আর কি। না হইলেই ভালো, আমরা সিনেমার পর্দা হইলে তো আরো ভালো হয়। বাংলাদেশের বাইরে আমরা আসলে দেখি যে অ্যাকশন বাদে সব জনরাতেই কমার্শিয়াল সিনেমা হয়, কিন্তু বাংলাদেশে একটা জিনিস যে অ্যাকশন সিনেমা বাদে যে কোনো অন্য জনরা সিনেমা আসলেই সেটাকে আমরা ট্যাগ লাগাই দিই, যেটা হচ্ছে নাটক। একটা বিশেষ ধন্যবাদ আপনাদের প্রাপ্ত যে উৎসবের মতো একটা সিনেমাকে কমার্শিয়ালি সাকসেসফুল করা এবং খুব কনভিকশনের সাথে কাজটা আসলে করা। তো আপনারা কীভাবে আসলে প্ল্যান করলেন যে চার্লস ডিকেন্সের এই গল্পটাকে আপনারা অ্যাডাপ্ট করবেন? আমার মনে আছে যে এই ক্রিসমাস ক্যারল এটা আমার অনেক বছর এই আইডিয়া আর কি, 7-8 বছর আগের, যে আমাদের এখানে ঈদ নিয়ে কোনো ছবি নেই, আমি একটা এরকম একটা কিছু করা যায় নাকি, কিন্তু ওটা ওরকম মানে ভাবা আমার অতটুকুই আর কি, মানে খুব ইয়ে করিনি। হয়তো ওই যে অনিম সকলের সাথে শেয়ার করছি, হ্যাঁ এরকম একটা ইয়ে হতে পারে, যা হয় আর কি। তো ওটা পরবর্তীতে ওটা নিয়ে মানে, তো একদিন মোহাম্মদপুরে আমি হঠাৎ আমার মনে হলো, আচ্ছা আমি তখন অন্য একটা ছবির জন্য কাজ করছি আর কি, সেই ছবিটা গত 4-5 বছর ধরে আমি ওই ছবিটা নিয়ে কাজ করছি, এখনও সেটা লেখা শেষ হয় নাই আর কি। তো তখন ওইটা নিয়ে আমি খুব ইয়েতে ছিলাম যে ওটা বানাবো, কাইজার 2 তো হচ্ছে না আর কি, হ্যাঁ এখন কি করা যায় আর কি। তো একটা ওই ছবিটা নিয়ে আমি কাজ করছিলাম, তো তখন ওই ছবিটা আসলে একটু বিরাট ছবি আর কি, মানে অনেক বড় আর কি, হ্যাঁ অনেক অনেক বড়। তো তখন এর মধ্যে আমি বললাম, আচ্ছা একটা ছবি বানায় ফেলাই যেটা মানে সহজে করা যাবে আর কি। তো তখন আমার মনে পড়লো যে আচ্ছা এই যে ক্রিসমাস ক্যারল, যে এটা এটা তো অনেকবার ভাবছি এটা থেকে। তো সেদিন ইয়ে হলো, তখন আমার সামনে রাইটার সামিউল ছিল, আমার আরেকজন কো রাইটার আর কি ইয়ের উৎসবের। তো স্যামুলকে আমি বললাম যে স্যামুল এটা ইয়ে করো, তো আমি বললাম এখনই এটা নামায় দাও আর কি, ডাউনলোড করো আগে, এটা পিডিএফটা ডাউনলোড করে আবার পড়ি চলো আর কি। তো বললাম ওরা, আমি বললাম যে ওকে চলো এটাই এটাই ইয়ে করবো আর কি। এরপর স্বাধীনের সাথে ওদেরকে সবাইকে বললাম এবং এটা লেখা শুরু করে, মানে প্রাথমিক আমি একটা জাস্ট আর কি বলছি যাচ্ছে এরকম হবে, এই কনটেক্সটে মোহাম্মদপুরেই গল্প হবে, আমরা এখানে আসি, গল্প ওইখানেই, মানে দূরে। আর আমি পড়াশোনা করছি রেসিডেন্সিয়ালে, মানে মোহাম্মদপুর আসলে আমার জন্ম শ্যামলিতে, মানে ওখানেই তো আসলে বেড়ে ওঠাটা আর কি, হ্যাঁ। তো সব কিছু মিলায় আমার মনে হচ্ছে যে এখানেই গল্পটা, মানে আমি চিনি এই জায়গাটা আর কি, আমি বড় হয়েছি এখানে, এখানেই গল্পটা বলি আর কি। তো এরপরে এই যে আমরা মিলে সবাই মিলে এটা হচ্ছে যে লেখা টেখা শুরু হলো, স্টোরি নতুন বাংলাদেশের কনটেক্সটে সাজানো হলো, এই তো এভাবে আর কি। এরপরে তো হচ্ছে যে কেউ প্রডিউস করতে রাজি হচ্ছে না, অ্যান্ড এরপরে তো বাকিটা তো বললাম জানি মানুষ, তো সেটাও সেভাবে করলাম আর কি। ওই মার্টিন স্করসেসের একটা অনেক বিখ্যাত একটা কোট আছে যে দ্য মোস্ট পার্সোনাল ইজ দ্য মোস্ট ক্রিয়েটিভ। এটা তো উৎসবে খুব ভালোই দেখা গেছে, মানে পার্সোনাল আমি সবসময় দেখছি যেটা ডিরেক্টর যখন তার খুব পরিচিত চেনা জানা এরিয়াতে গল্প বলতেছে, একদম পার্সোনাল গল্পগুলো ওইগুলো অনেক বেশি অ্যাটাচ করে অডিয়েন্সের সাথেও। তো উৎসবের ক্ষেত্রে মেবি এটাই হয়েছে। হ্যাঁ, মানে আমি তো চিনি, বা ওই বিহারি ক্যাম্পে তো আসলে আমরা যেতাম, মানে আমরা যখন স্কুলে পড়তাম আর কি, বিরিয়ানি খেতে, কাবাব খেতে, তো আমরা তো চিনি, এই লোকগুলোকেও চিনি, সবাইকে চিনি, ওরকম আর কি। আমি শুরুতেই কি আপনাদের প্ল্যান ছিল যেটা মুভি হিসাবে বের করবেন, নাকি ফার্স্টে ওটিটিতে দিতে চাইছিলেন? মানে যেটাতে আমি তখন আর কি, আমি খুব ডেসপারেট আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সেটা যেটা যেভাবেই হোক আর কি, যে আমি এটা করতে চাই আর কি, মানে কিন্তু কেউই তো ওই যে বললাম তো আর কি, কেউ তো ইয়ে হচ্ছে না।
এরপর জুলাই আপরাইজিং এর পরে আমার মনে হলো যে এটা আসলে মানে এটা আমি যেভাবে হোক এটা করবো আর কি। এখন বাংলাদেশের মানুষের জন্য এরকম একটা জিনিস আসলে দরকার। আচ্ছা। ওই ভাবনা থেকেই আসলে মূলত যে এখন আমাদের মানে যে সময়টা আমরা তখন পার করতেছিলাম একটা অস্থির সময়, হ্যাঁ, সবকিছু মিলিয়ে অনিশ্চিত একটা সময়। তো ওই সময় মনে হচ্ছে আমার এরকম কিছু দিতে হবে যেটা দর্শকের সাথে আরেকটা বড় ছিল যে মানে উৎসবের পেছনে আর কি মানে ইন্সপিরেশন ছিল হুমায়ুন আহমেদ স্যার। হুম। আমি মনে আছে একদম সকালবেলা এমনি ইউটিউবে দেখতেছি ওনার একটা নাটক প্যাকেজ সংবাদ, ওনার লেখা। এটা আমি ছোটোবেলা টিভিতে আমার মনে ছোটোবেলা আমি যখন ইয়েতে ক্লাস 10 বা 11 পড়ি তখন ওটা টিভিতে অন এয়ার হয়েছিল মানে ঈদের দিন আর কি। আমরা খুব মজা করে দেখছিলাম। তো সেটা আবার বহুদিন পরে আমি দেখি আর কি ইউটিউবে। দেখার পর ওটা আবার দেখতে গিয়ে আমার মানে আমি খুবই নস্টালজিক হয়ে যাই। আমার হলো এরকম তখন তো আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে ইয়েটা দেখছিলাম আর কি। আর এখন তো এরকম কেউ আর বানায় না আর কি যেটা ফ্যামিলি সবাই মিলে দেখতে পারবে আর কি। মানে ওই জিনিসটা আমি খুব মিস করতেছিলাম। ওইটা ছিল আরেকটা বড় কারণ যে ক্রিসমাস ক্যারলকে বেছে নেওয়া এবং যে এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি হবে যেখানে মানে আমরা আগে যেরকম সবাই ফ্যামিলি সবাই মিলে ছবি দেখতাম এখানেও। এবং পারিবারিক অডিয়েন্সকে ক্যাটার করার যে সিদ্ধান্তটা এটা খুবই চমৎকার ছিল। বাংলাদেশে জিনিসটা খুবই রেয়ার। আমরা যখন হলে দেখতে গেছি তখন দেখি যে একই পরিবারের দাদি চাচি মামি সবাই আসছে দেখতে, যেটা খুবই খুবই রেয়ার আসলে বাংলাদেশে। হ্যাঁ মানে এটা উৎসবের মধ্য দিয়ে আসলে প্রথম আসলে এটা বুঝতে পারি এবং আমি নিজে তো অনেকগুলো হলে গেছি দেখছি অ্যান্ড মানে এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার আর কি আমার মনে হয়। এবং এটা আসলে প্রমাণ করে যে আমাদের এখানে মানুষ আসলে ভালো ছবি দেখতে চায়, এন্টারটেনিং ছবি দেখতে চায়। তাতে মানে আমাদের সো কল্ড ওই কি বলে জানে এগুলোকে যে লাগবে যে এরকম মানে আইটেম সং বা অ্যাকশন এগুলো ছাড়াও আসলে কমার্শিয়াল ছবি হতে পারে এবং মানুষ সেটা থেকে বিনোদিত হতে পারে সেটা দেখে। উৎসবে তো আপনাদের আমি ক্রেডিটে দেখলাম 4 জন রাইটার কাজ করছে স্টোরিতে আর কি। আর স্ক্রিন প্লেতে 2 জন, স্বাধীন এবং সামিউল। আচ্ছা, এটার কোলাবোরেটিভ প্রসেসটা কি ছিল? মানে আপনার একটু রাইটিং প্রসেসটা আমাদের তো ওই যে একটা অফিস আছে মোহাম্মদপুরের 5 তলায়, সেখানে রাইটিং অফিস। সেখানে আমরা আসলে এটা আসলে বিভিন্ন সেশনের মধ্য দিয়ে যাই। একজন হয়তো লেখা শুরু করে এরপরে ওটার উপরে আর করে এভাবে আর কি। আচ্ছা, মানে আপনার মানে আমরা হ্যাঁ এটা আসলে এই ন্যারেটিভ স্ট্রাকচার দাঁড় করানোর জন্য অনেকগুলো সেশনের মধ্যে দিয়ে যাই আমরা আর কি। যেগুলো দিয়ে ফাইনাল হয় যে আচ্ছা এই যে এটা স্টোরি লাইন এটা হবে, ওটা হয়তো একজন লিখে ফেললো, এরপরে ওটা নিয়ে আমরা যাচাই মানে এবার লেখাপড়ে হয়তো আবার একটু চেঞ্জেস লাগে এটা সেটা। এগুলো যখন সব হয় যে হ্যাঁ এটা লাইন আপ, তো তখন দেখা গেল যে সামিউল লিখে ফেললো পুরোটা আর কি। এরপর আবার স্বাধীন ওখানে করলো, এরকম আর কি জিনিসটা। আর আমরা তো আমাদের মতামত এবং গল্পের কনস্ট্রাকশনের ক্ষেত্রে মানে শুরুতে ক্যারেক্টার এগুলোর ক্ষেত্রে আমরা হেল্প করি আর কি। যে আমি অনেক আগে শুনছিলাম ওই আপনাদের ইয়ে থেকে যে আপনারা তো একটা যেটা বললেন আর কি যে আপনাদের রাইটার্স একটা টিম বা রাইটার্স একটা অফিস, ওইটার আইডিয়াটা কি ছিল? আপনি শুনলাম যে একটা রাইটার্স টিম টাইপের। এই যে না এটা মানে আসলে আইডিয়া কি আমাদের এখানে রাইটিং তো খুবই নাই, মানে আমাদের এই ইয়েটা ইয়ে নাই তো ওই জায়গা থেকে যে ভালো মানে চিত্রনাট্যকার না হলে তো আসলে লাভ নাই, আমরা কিভাবে ছবি বানাবো আর কি। আর আমি তো অত প্রতিভাবান পরিচালক না যে আমি একই সাথে খুবই ভালো চিত্রনাট্যকার আর কি, এরকম আমি নিজেকে মনে করি না আর কি। ওদেরকে পেয়ে আসলে আমার খুব ভালো হয়েছে আর কি। মানে একটা সময় আমি নিজেই লিখছি কিন্তু ওরা আমার থেকে অনেক বেশি প্রতিভাবান লেখক আমি মনে করি, মানে চিত্রনাট্যকার অ্যান্ড সো। এবং আসলে এই প্রসেসের মধ্য দিয়ে গেলে যেটা হয় যে আসলে মানে যেভাবে আসলে সিনেমা বানানো হয় দুনিয়াব্যাপী সেটা আরও ভালোভাবে শেখা যায়। না, এটা তো মানে বাইরের দেশে তো এটা খুবই একটা কমন ঘটনা। যতই আইকনিক লেজেন্ডারি ফিল্ম মেকাররা আছেন তারা ডিরেকশনে থাকেন, বেশিরভাগই স্ক্রিপ্ট আলাদা দেখেন। আমাদের দেশেই যেটা হয় যে রাইটার মানে ডিরেক্টরি সব মানে সবকিছু একজন করলে তো অবভিয়াসলি কোনো না কোনো কিছু একটা ফল করে যাবে, এটাই খুবই নর্মাল। যেমন ইভেন ফিঞ্চারের তো কোনো কাজই, ডেভিড ফিঞ্চারের কোনো কাজই কিন্তু ওর নিজের স্ক্রিন প্লে লেখা না। মার্টিন স্করসেসি বেশিরভাগ কোনো কাজই নিজের লেখা না। সো এটা বাইরে এই প্র্যাকটিসটা তো খুবই কমন, আমাদের দেশেই নাই আর কি জিনিসটা।
আমাদের ব্যক্তিগত মতে উৎসবের অভিনয়ের দিকে সবচেয়ে বেস্ট ব্যাপার ছিল হলো জাহিদ হাসান। ওনার অভিনয় এখনও, সেই আগেই আজ রবিবার থেকে শুরু করে অসংখ্য নাটকে ওনার অভিনয় দেখছি এবং সবগুলাই খুবই মারাত্মক ছিল। এখনও ওনার অভিনয় একদমই হাঁ করে তাকিয়ে থাকার মতো। তো ওনার সাথে ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন ছিল? উনি প্রথম থেকে মানে লেখার সময় থেকে উনি মানে জেনেই আমরা লেখাতে হাত দিছি যে ইনি আমাদের খাইস্টা জাহাঙ্গীর। আচ্ছা, উনি কি স্ক্রিপ্ট শুনে রাজি হয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, না উনি তো আমার সাথে এর আগে ওই যে কাইজার টুতে তো ভাইয়ের শুনছিলাম। থাকার কথা ছিল, হ্যাঁ, এবং উনি অত্যন্ত খুব খুশি হন আর কি আমি যখন ওনাকে এটা করি, অ্যাপ্রোচ করি, এবং উনি এবং উনি আর কি মানে নিঃশর্তভাবে রাজি হন আর কি। মানে সব কিছু মানে নিঃশর্ত বলতে একদম বলছি যে মানে উনি আছেন আর কি এটার সাথে আর কি, আমি যেভাবে চাই সেভাবে হবে, কোনো অসুবিধা নেই। টাকা পয়সা নিয়েও ভাবতে মানা করছেন, কোনো কিছু নিয়ে ওনার ছিল না আর কি, দাবি ছিল না কোনো ওনার। চিত্রনাট্য ওনার খুবই ভালো লাগছে, উনি পড়ছেন, পড়ে উনি অ্যান্ড পারফরমেন্সও আমরা সবাই দেখছি আর কি যেটা উনি করছেন। অসাধারণ একজন অভিনেতা আমি বলবো আর কি, ওনাকে অসম্ভব ট্যালেন্ট। আমার তো ছোটোবেলা থেকে খুবই প্রিয় অভিনেতা, ওনার সাথে একটা কাজ করার এই যে সুযোগ যে পেলাম আর কি, এটাই কিন্তু একটা বিরাট ব্যাপার আর কি। এবং মানুষের কাছেও আবার ওনাকে নিয়ে এটা ভালো লাগে আসলে, কারণ মানে উনি আমাদের একজন লেজেন্ড আর কি, রাইট? Obviously. তো এই জিনিসটা তো আমার খুবই ভালো লাগছে যে মানে এতদিন পরে বাংলাদেশের কমার্শিয়াল সিনেমা যখন একটু আবার রাইজ করা শুরু করলো, তখন সিনেমার নায়ক হয়ে আসলেন আবার জাহিদ হাসান। হ্যাঁ। মানে এটা তো খুবই ব্রিলিয়ান্ট একটা জিনিস ছিল। এবং পরে যে রেসপন্সটা যেটা ছিল, এটা অবিশ্বাস্য রেসপন্স, অবিশ্বাস্য, হ্যাঁ। অডিয়েন্স রেসপন্সটাও চমৎকার ছিল। আর একটা জিনিস হচ্ছে যে অপি করিম, আফসানা মিমি, এই মানুষগুলোর প্রতি যে কি পরিমাণে একটা নস্টালজিয়া কাজ করে বাংলাদেশের মানুষদের, যেটা আমার জানি না যে বাংলাদেশের অনেক পরিচালক জানানো কিনা, এবং সেটাকে খুব একটা কাজেও লাগায় না। এদের আরও বেশি বেশি কাজে লাগানো উচিত আমাদের বিভিন্ন কাজে। ওই আর হুমায়ুন জাহিদ হাসান, আহমেদের- আফসানা মিমিতে আমরা ছোটবেলাতে ওনাদের অনেক নাটক দেখেছি আর কি, সেই সব জায়গা থেকে আসলে নক্ষত্রের রাত হ্যাঁ, থেকে শুরু করে। সবকিছু মিলিয়ে আর কি ওনার ওই জায়গা থেকেই করা। এবারও তো আপনি যেটা এই গতবার যেটা বললেন যে আপনার এস্টাবলিশড মিউজিক ইউজ করতে খুব ভালো লাগে, বাইরের দেশে তার কমন প্র্যাকটিস। এবারে তো তুমি ইয়েতে হ্যাঁ। ধূসর সময়, আমি ধূসর সময় এটা জানতাম না, তুমিটা সম্ভবত শুনেছিলাম। ধূসর সময়টা কি আগে রিলিজ করা হয়েছিল মানে ফিল্মের আগে? আমি এটা না না, জানতাম পরে না। ফিল্ম রিলিজের হ্যাঁ, পরে আমি এটা থিয়েটারে হুট করে আর্টসেলের ধূসর সময় দেখা, ওটা ওটা কি আপনার আইডিয়াই ছিল যে- সারপ্রাইজ হিসেবে রাখছি আর কি, যেটা আগে দেওয়া যাবে না আর কি। আচ্ছা, যেটা খুবই ভালো লাগছে যে যেন হুট করে অডিয়েন্স একেবারে- গিয়ে ওটা পায় আর কি, এবারও তাই। আচ্ছা আচ্ছা, না এইবার আসি বনলতা এক্সপ্রেস নিয়ে। তো হুমায়ুন আহমেদের তো আসলে অসংখ্য উপন্যাস আছে এবং অনেক অনেক অসাধারণ উপন্যাস আছে। এর মধ্যে কিছুক্ষণ উপন্যাসটা চুজ করার মেইন কারণ কি ছিল? এটা আসলে উৎসবের 1-1.5 মাস পর যে আচ্ছা এখন তো সুযোগ এসছে মানে আরো ছবি বানানোর আর কি, যেটা সবসময় চেয়েছি। তো একদিন সন্ধ্যায় স্বাধীনের সাথে কথা বলছিলাম নিকেতনেই আমাদের অফিসে। তো ওই আমার যেটা ড্রিম প্রজেক্ট আর কি সেটাই আবার শুরু করা আর কি, যে এখন তো ওটা বানাতে পারবো, ওটা একটু মানে টাকা পয়সা লাগবে বেশি আর কি, এটার জন্য মূল প্রবলেম ওখানেই ছিল আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এখন স্বাধীন আমাকে বললো যে ভাই ওটা তো একটু মানে ওই ছবিটা আবার এরকম ফ্যামিলি ফ্রেন্ডলি না আর কি, সবাইকে মানে ওইটা না, ওটা একটু অ্যাডাল্ট ফিল্ম আর কি। হ্যাঁ, তো ও বললো যে আমরা আসলে উৎসবের পরে এখন তো এই যে এই ফ্যামিলি অডিয়েন্স, আমরা আরেকটা ফ্যামিলি ফ্রেন্ডলি কিছু করি আর কি। তো আমি বললাম তাহলে এটা করবো না, অবশ্যই ভাই ওটা আমরা পরে করি। আর ওটা তো ক্যানভাসও অনেক বড়, আর আরও অনেক বড়, আসলে এটা অনেক বড় ক্যানভাসের আর কি। তো আমি বললাম ওকে ফাইন, তাহলে ফ্যামিলি ফ্রেন্ডলি হলে তাহলে চলো আমরা হুমায়ুন আহমেদের কিছু করি। কারণ ও তখন বললো ওকে ভাই চলেন তাহলে হুমায়ুন আহমেদ তো কুই করা যায়। তো ও তখন বললো যে ভাই চলেন এটা করি এই কিছুক্ষণ ট্রেনের মধ্যে। এবং ট্রেন তো সবসময় স্পেস হিসেবে খুবই সিনেমাটিক। আমরা তো সিনেমার শুরুই তো হচ্ছে যে একটা ট্রেন এসে থামলো প্যারিসের ওই স্টেশনে, লুমিয়ার ব্রাদার্সের পৃথিবী প্রথম ছবি তো এটা, তাই না? তো ট্রেন তো আমরা ছবিতে বিভিন্নভাবে দেখছি, এবং ট্রেন মানে ধরুন সিনেমাটিক একটা স্পেস আমি বলবো আর কি। তো সেটাই, এটাও একটা কারণ যে ওনার তো অসংখ্য নভেল আছে, কেন এটা বেছে নিলাম, কারণ এটা পুরো গল্প ট্রেনের মধ্যে এক রাতের গল্প। এইবারের এই বনলতা এক্সপ্রেস বানানোর জার্নিটা কি উৎসবের থেকে কিছুটা হলেও ইজি ছিল, যেহেতু আপনারা অলরেডি একটা সাকসেস পাইছেন? অবশ্যই। এবং এবারের ছবিটা আসলে আরও ভালোভাবে আমি মনে হয় বানাতে পেরেছি, আমি বিশ্বাস করি। বাকিটা দর্শকের বিবেচনা, কিন্তু আমি বা আমরা যারা ছবিটার সাথে যুক্ত ছিলাম কলাকুশলী, আমরা সবাই খুবই সন্তুষ্ট হয়েছি। অনেক বড় লাইন। হ্যাঁ, এবং সবাই আমরা কাজটা করে খুব আনন্দ নিয়ে কাজটা হয়েছে, এবং সব একদম সময় মতো হয়েছে। কোনো মানে এটা একটা মানে সবসময় তো এরকম হয় না, মানে এই ছবিতে আসলে খুব
স্মুথলি আর কি সবকিছু আমরা করেছি এবং সবাই অনেক এফোর্ট দিয়েছে যারা কলাকুশলী, মানে প্রত্যেকে। এবারে রাইটিং টিমও কি সেম? উৎসবের রাইটিং টিম হ্যাঁ, একদম সেম সিমিলার? আমাদের পুরো টিমই প্রায় সেম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনফ্যাক্ট আমার এই টিম নিয়ে আমি আর অনেক বছর ধরেই কাজ করছি, আর 5 বছর অনেক বছর ধরে আর কি। মানে আমার টিমের মেইন যারা যে আর্ট ডিরেক্টর বা কস্টিউম এডিটর এগুলো কিন্তু সবই আমার সবসময় তারা আমার যদি আপনি দেখবেন যে এরাই সবসময় থাকে আর কি, বহু বছর ধরে। আচ্ছা, তো আমি তো খুবই মানে উৎসবের পর ইভেন আমি তো খুবই এক্সাইটেড বনলতা এক্সপ্রেস নিয়ে। আমি তো আমাদের পেজেও কয়েকবার পোস্ট করছি, বেশ কয়েকবার থ্যাংক ইউ। কথাবার্তা বলছি যে আমি তো খুবই চাই এই সিনেমাটাও ঠিক উৎসবকে পার করে যাক। ওভারঅল আপনার সবচেয়ে পছন্দের কয়েকজন পরিচালকের নাম বলুন, বাংলাদেশ বাইরে সবকিছু মিলাই বলুন। একটু মুশকিল। বাংলাদেশে আমার প্রিয় ফিল্ম মেকার তারেক মাসুদ, আর অ্যাক্টর তো আসলে অনেকেই আর কি, এটা তো বলতে শেষ করতে পারবো না আর কি, অনেকেই আর কি। আচ্ছা আচ্ছা, না আপনার সিনেমা বাংলাদেশ সব থেকে পছন্দের কয়েকটা সিনেমা কি? মাটির মানা, আচ্ছা আচ্ছা। কারণ এটা আমাকে খুব মুগ্ধ করেছিল। আমি তখন ছাত্র, ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি, এবং যখন আমি দেখলাম ছবিটা, তারেক মাসুদ্দি উনিও ছিলেন ওই প্রদর্শনীতে পাবলিক লাইব্রেরিতে, এবং ওটা দেখে আমি খুব খুব মুগ্ধ হই আর কি। কারণ এত সুন্দর সাউন্ড, সিনেমাটোগ্রাফি, এগুলো তো আমাদের এখানে হইতোই না আর কি, মানে প্রশ্নই আসে না আর কি এই জিনিস দেখা, এবং এত সুন্দর ন্যারেটিভ সবকিছু আর কি। মানে একটা মানে আমি তো মানে ওই মাটির ওই মনের- সিনেমাটিক যে ফিল আর কি, ওটা তো মাটির নাই, মানে নাই। আমাকে খুব আর কি ইন্সপায়ার করছে আসলে, আমি বলবো আর কি, যে মানে ওনার ছবি আর কি। আমি তো মানে মাটির মনে হয় বলি যে বাংলাদেশের প্রথম একদম ওয়ার্ল্ড ক্লাস একটা সিনেমা, যেটা হ্যাঁ, আমি আসলে একদম আসলে সত্যি কথা যেটা, এটা মানে প্রথমবারের মতো দেখে মনে হয়েছে যে ইয়াস, মানে এটা আসলে মানে international quality। গ্লোবালি আসলে আমরা ওই স্ট্যান্ডার্ডের কাছাকাছি যেতে পারছি আর কি, রাইট। মানে আমাদের শুরু এই একবিংশ শতাব্দীর শুরুর ছবি সেটা আর কি, এবং মানে আমি আবার মাটির মানে এর আমি বাসায় দেখছি, থিয়েটারে দেখি নাই। আমার প্রথম দিকের কয়েকটা সিনেমার একটা ছিল মাটির মানে, আমার ছোট মামা মনে হয় একটা ডিস্ক ছিল। তো আমি যে মাটির মানে আগে যেটা হইতো না যে বাসায় 2-3টা ডিভিডি থাকে, এগুলা বারবার দেখতেছি। যে মাটির মনে যে আমি কয়বার দেখছি আমার কোনো হ্যাঁ, না হিসাবই নাই। আসলে মানে ওনার ছবি তো আমি খুবই, বা ওনার ডকুমেন্টারি ফিল্মগুলো যদি আমরা মুক্তির গান, মুক্তির কথা, কি অসাধারণ সব কাজ। পরবর্তীতে ওনার মানে মুক্তির কথা, মুক্তির গান কিন্তু মানে খুবই খুবই দারুণ ডকুমেন্টারি ফিল্ম আর কি। মুক্তির কথার কথা আমি বিশেষ করে বলবো আর কি, মানে অসাধারণ। তো উনি তো আসলে তারেক মাসুদ তো আমাদের দ্রোণাচার্য আর কি। আর আমরা তো আমি ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, আমরা একলব্যের মতো আর কি ওনাকে ফলো করতাম। আর আপনারা তো যখন ইয়ং ছিলেন তখন তো এই ছবি আল ভাই ব্রাদারদের জার্নিটা শুরু হয়েছিল, ওইটা কি আপনাদের উপর? তারা আমার সমসাময়িক সবাই আসলে। আচ্ছা আচ্ছা। তা আপনার মানে বলছি তখন তো আপনি ফুললি কাজ করা শুরু করেন আমি বলছি 2004-05 সময়ের। হ্যাঁ, না তখন আমি না তো ওই যে রেভলিউশনটা হইতেছে ওইটা কি আপনাকে কোনোভাবে ইম্প্যাক্ট করছিল? হ্যাঁ, বা ইম্প্যাক্ট করছিল, কিন্তু আমি তখন তো একটু ওইভাবে ভাবতাম না আর কি। মানে আমার তখন আসলে আগ্রহটা ছিল তখন ওই যে বললাম যে ইউরোপিয়ান সিনেমা তখন বেশি দেখছি, আচ্ছা আচ্ছা তখন এগুলো নিয়ে ভাবনাই ছিল না আসলে আর কি। আচ্ছা আচ্ছা আমি ওইভাবে দেখিও নেই তেমন একটা আর কি। আচ্ছা। আমি সৌরভ ভাইয়ের মানে ফারুকী ভাইয়ের নাটকগুলো সব দেখতাম, মানে আমার ভালো লাগতো ওনার ইয়েগুলো। বা আতিক ভাইয়ের দেখতাম, সেলিম ভাই, পরবর্তীতে মেজবাউর রহমান, সুমন ভাই, অনিমেষ সাইজ ভাই, ওনারা সবার সাথে ওনাদেরগুলো খুব দেখতাম। আপনি যেহেতু এই একটা হুমায়ুন আহমেদের কাজ করতেছেন, আপনি ফিউচারে কি আমরা কোনোভাবে হুমায়ুন আহমেদের যে পপুলার ক্যারেক্টার যেগুলো আছে ওইগুলো নিয়ে কি কোনো কিছু সম্ভব হইতে পারে? কখনো পসিবিলিটি আছে না একদমই নাই? এখন আমি বলতে পারি না আর কি, ইচ্ছা তো আছেই, কিন্তু আসলে শুধু তো ইচ্ছা দিয়ে এটা হয় না আর কি। বা অনেক কিছু আমার নিজেরও আসলে সেরকম জায়গাতে মানে আরো তো আমার নিজেরও তো আরো অনেক কিছু অনেক করার গল্প আছে। পরিকল্পনা আছে হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা হতেই পারে। আমি তো সবসময় চাইবো হুমায়ুন আহমেদ আমার অত্যন্ত প্রিয় লেখক, এবং ওনার নিয়ে যদি আবার কাজ করার সুযোগ পাই মানে খুবই ভালো হয় তাহলে। ওটিটির কাজ যদি বলি বা রিসেন্ট টাইমের সিনেমাগুলো বলি, আপনার বাংলাদেশের সব থেকে পছন্দের কাজগুলা কি কি ওটিটির ক্ষেত্রে আমি বলতেছি, বা সিনেমা হইতে পারে? ওটিটিতে সব থেকে আমার পছন্দ তাকদীর। আচ্ছা আচ্ছা। মানে মহানগর আমার খুব ভালো লাগছে। মানে ওইভাবে যে এইভাবে বললে তো হয় না, আরো আছে অনেক। তারপর নুহাসের সব। পেট কাটা সহ আমার খুব ভালো লাগছে। মানে এরকম অসংখ্য, মানে বললে তো এই যে এখন ইয়ে হবে, মানে এটা বুঝছি। বা ইন্টারন্যাশনালি আপনি ধরেন ট্রু ডিটেকটিভ, মাইন্ড হান্টার বা নেটফ্লিক্সের সিরিজগুলোর কথা যদি বলি, আপনার ইন্টারন্যাশনালি কি পছন্দ? কোন আমার ধরনের তো কাজ? মানে সবই ভালো লাগে। মানে সেটা মানে আমি স্ট্রেঞ্জার থিংসের খুব
বিগ ফ্যান আচ্ছা, আর কি। গেম অফ থ্রোনসও খুব মানে ভালো লাগে মানে ডেফিনেটলি ওটারও খুব ফ্যান। বাট সাম্প্রতিক সময়ে যদি যেটা আমাকে ইয়ে করছে সেটা স্ট্রেঞ্জার থিংস। আমি খুবই মানে আসলে মানে এই যে গানের যে ব্যবহার এই যে এগুলো কিন্তু যখন স্ট্রেঞ্জার থিংসের ফার্স্ট সিজন রিলিজ পেলো তখন ওখানে আমার মনে আছে যে ওই যে উইল ছেলেটা মরে গেল না প্রথমে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওরা খোঁজাখুঁজি করতেছে, তো তখন থেকে হঠাৎ ডেভিড বাউয়ের গান বেজে উঠছে হিরোজ, ওটা ওরা আবার রিমেক করে ইয়ে করছে। আমি তো মানে মানে অডিয়েন্স হিসেবে মানে গুজবাম্প আর কি, যে মানে এইরকম জায়গায় এই গানটা এত সুন্দর ইয়ে লাগে মানে মোমেন্টটা তৈরি হয়েছে। তো তখন আমি আরো নিশ্চিত হই যে আমাকে এটাই অরিজিনাল গান ফান লাগবে না আর কি। মানে আমি যেটা পছন্দ করি, আমি যেটা ইয়ে করি সেটাই আমার ধারণা, যে আমি যেটা করি এটা মানে আসলে আমি একা না আসলে, আরো এই যে আপনিও করেন এরকম আরো অনেক মানুষ করে আর কি, তাই না? হ্যাঁ, এটা তো তাহলে ওইটার দিকেই যাই আর কি আমি ওই জন্য। আর আমার কাছে আরেকটা জিনিস লাগে যে বাংলাদেশের ব্যান্ড মিউজিক কিন্তু আমি মনে করি আমাদের এটা খুব গর্বের জায়গা। এটাকে আমরা তো সংস্কৃতি বলতে তো আমাদের কিছু বদ্ধ ধারণা আছে। হ্যাঁ, সেখানে সিনেমা নাই, সেখানে ব্যান্ড মিউজিক নাই, সেখানে যা কিছু পপুলার সেগুলো হচ্ছে কি অপসংস্কৃতি পারলে বলে দেয় আর কি। যাই হোক, আমি তো এটা এই যে আমাদের ইমিডিয়েট আপনার আগে একজন গেস্ট আসছিলেন সাকিব চৌধুরী ক্রিপ্টিক ফেটের, তো আমি ওনার সাথে ডিসকাশনে বলছিলাম যে আমি মনে করি যে বাংলাদেশের যদি কোনো একটা আর্ট ফর্ম যেটা ওয়ার্ল্ড ক্লাস ছুঁইতে পারছে সেটা ব্যান্ড মিউজিক, রক মিউজিক যেটা আর কি। তো এটা আপনি সিনেমা এবং একই সাথে এটা তো আসলে আমাদের গ্লোবাল হওয়ার যে প্রচেষ্টা আর কি, সেটারও একটা রিফ্লেকশন। তো মানে এই যে মানে আমরা তো মানে শুধু তো বাংলাদেশকে আমাদের একই সাথে গ্লোবালও হতে হবে এখন তো, তাই না? তো সেখানে আমরা মানে মানে এই ব্যান্ড মিউজিক তো আসলে একটা গ্লোবাল ইয়েই আর কি, মানে প্রভাব থেকেই তো আমরা এটা করি আর কি। তো এবং সেটা সেই 60-এর দশক থেকে শুরু হয়েছে আর কি। আমি মনে করি যেটা আরবান ইউথের আসলে গ্লোবাল হওয়ার যেই যাত্রা সেটা শুরু ছিল কিন্তু এই আমাদের 60-এর দশকে এই ব্যান্ড মিউজিক, এবং যেটা পরবর্তীতে পপুলার হয়েছে অনেক আর কি 70 দশকে, 80 দশকে, 90 দশকে এসে তো তার পিকে উঠে যায়, যে একদম সর্বসাধারণের মধ্যে আয়ুব বাচ্চু, জেমস ভাই ওনাদের গান কিন্তু পৌঁছে গেছে আর কি, মানে তাই না? তো বিরাট ব্যাপার এটা আমি মনে করি ইম্প্যাক্টের জায়গা থেকেও। এবং এই ব্যান্ড করার যেই চেষ্টা বা এরকম অসংখ্য ব্যান্ড গড়ে ওঠা সেসব তো কত কিছু মানে আছেই আর কি, সেগুলো দারুণ ব্যাপার। এবং মানে সংস্কৃতি চর্চা হিসেবে আমরা যদি দেখি এটা কিন্তু তো মানে খুব পজিটিভ ব্যাপার, ছেলে মেয়েদেরকে তো পজিটিভ দিকেই নিয়ে গেছে, তাই না? অবভিয়াসলি। আর এটা আমার একটা ব্যক্তিগত একটা প্রশ্ন যে বাংলাদেশের ওটিটিতে ধরেন ফ্যান্টাসি যে জনরাটা, এই ফ্যান্টাসি জনরাটার কাজ তেমন খুব একটা হয় না। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশে এটা কি পুরাপুরি ভিএফএক্স এর প্রবলেমের কারণে, মানে মানে ফ্যান্টাসি মানে একটা ধারণা আছে যেমন ড্রাগন ফাগন ভূত টুত এগুলা, বাট এগুলা ছাড়াও তো ফ্যান্টাসি, রিয়েলিস্টিক ফ্যান্টাসি হয়। তো আপনার কি কখনো ফ্যান্টাসি ধরনের কোনো জনরার কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই। আমার তো খুবই ভালো লাগে এগুলো সবই আর কি, অবশ্যই। আমার ফ্যান্টাসি, হরর সব করারই, ডিস্টোপিয়ান সব ধরনের কাজ করার খুব ইচ্ছা, সাইফাই সব, জম্বি আমি খুব পছন্দ। জম্বি একটা কাজ দরকার বাংলাদেশে। আমার তো খুব ভালো লাগে। আমি তো কোরিয়ানদের এগুলো দেখে ওই যে অল অফ আস আর ডেড, হ্যাঁ ওটা সিজন 2 তো বাইরে এলো না এখনো। এরপরে কিংডম, হ্যাঁ কিংডম আমার খুবই ব্রিলিয়ান্ট। এটাও কিন্তু আরেকটা ভালো সিরিজ আমি বলবো, স্ট্রেঞ্জার থিংস এর বাইরেও আমি এটার কথা বলবো। এরপরে জম্বি জিনিসটা যেটা মেডিভেল এরিয়াতে, মানে মেডিভেল একটা অ্যানিমেশন ইয়ে আছে ব্লু আইট সামুরাই, এটা সাম্প্রতিক সময়ে দেখা অসাধারণ মানে সিরিজ। অসংখ্য সিরিজ তো পৃথিবীতে ওরা যা যা করে, ওরে বাবা। ইভেন এই যে এখন যে নতুনটা দেখলাম আর কি, এই নাইট অফ দি সেভেন কিংডম, অসাধারণ। মানে আজকে তো ফাইনাল এপিসোড বেরোবে। আমি তো 5 নম্বর পর্যন্ত দেখে আমি ভাবছি কি যে আগেই এটা যে উইকলি দিচ্ছে জানি না, দেখে আর কি মানে একদিনই দেখে ফেলছি আর কি। আমি আবার ওই যে পার উইক ওয়েট কইরা দেখছি। আজকে যে বাসায় গিয়ে দেখবো আর কি ফিনালেটা। আর মার্টিন তো ডেঞ্জারাস, খুবই ফ্যান। না, ভালো করছে কিন্তু, এবং অল্প বাজেটে করা। মানে খেয়াল করছেন ওরা কিন্তু একটা স্পেসের মধ্যেই, মানে আমার মনে হয় যে গেম অফ থ্রোনস এক পরের বাজেটও পুরোটার মধ্যে খরচা করেন না। এটাতে তো কথাই হয়েছে যে মানে এটার সর্বোচ্চ যেই কাস্ট পেমেন্ট পাইছে ওইটাও 660K, যেটা মানে একটা এইচবিও সিরিজের জন্য একটা অনেক কম বিষয় আর কি। আর বাজেট তো গেম অফ থ্রোনস, হাউস অফ দ্য ড্রাগন কোনটার ধারে কাছেও নাই, অত্যন্ত কম আর কি। তো এটাই দেখা যাচ্ছে মানে এটা নিয়ে তো বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল পোর্টালেও লেখালেখি হয়েছে যে মানে এই সিরিজটা আবারও প্রমাণ করছে যে গুড রাইটিং ক্যান সেভ এভরিথিং।
যেটা আসলে ভিএফএক্স ড্রাগন কিছু দিয়ে লাগে না, কিছু লাগে না, ভালো exactly, রাইটিং এই হ্যাঁ। মেইন বিষয়। তো আমি খুবই চাবো যে আপনারা জম্বি সিনেমা বানান, কারণ জম্বি আমার খুব ইচ্ছা আর কি, আমার খুবই পছন্দ, মানে পৃথিবীর যত জম্বি সিনেমা আছে আমি বলতে সব গেলে, দেখছি মোটামুটি। আমি মানে ট্রেন টু বুসান থেকে আমি প্রথম আসলে ট্রেন টু বুসান আমাকে জম্বি সিনেমার ব্যাপারে খুব আগ্রহী করে তোলে। এরপরে অসংখ্য দেখছি আর কি, আমি মানে পাইলেই দেখি, মানে এটাই মানে Sure. আমার স্পেসিফিকলি যে হরর জনরাটা আমার মানে থাকে না যে আমরা এই কথা কয়তো প্ল্যাটফর্মটা যে দুজন চালাই, আমি আর রাশেম ভাই, আমরা হরর জনরাটার খুব ফ্যান। সো পৃথিবীর যত ধরেন হররের সাব জনরা আছে, এগুলার যে গল্প আছে, সিনেমা আছে, সব আমরা দেখে ফেলছি। সো আমরা খুবই চাবো যে আপনারা জম্বি সিনেমা বানান। না আমি আমার খুব ইচ্ছা আর কি। আমি খুবই এক্সাইটেড বনতো এক্সপ্রেসের জন্য। Thank আমি you. চাইতেছি যে এটা একটা উৎসবকেও ছাড়ে জায়গাটা বিগেস্ট ফিল্ম হোক এবারের। সো অপেক্ষা you. করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ Thank you. সো মাচ।